তো আমরা মডার্ন হিস্ট্রি স্টার্ট করেছিলাম, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি 1885 থেকে। লাস্ট ডে আমি বলে দিয়েছিলাম যে কীভাবে কি করা হচ্ছে, কোথা থেকে আমরা চালু করেছি, অ্যান্ড সেই ভিত্তিতে আমরা আমাদের পড়ার যে মেন মানদণ্ড, পড়ার যে মেন যে থিম আমাদের, সেটা হচ্ছে কংগ্রেস। আমরা কংগ্রেসকে মেইনলি একটা মেন আমাদের রুট ধরে সেটা দিয়ে বাকিগুলোতে যাচ্ছি। অ্যান্ড আমরা প্রথমে কংগ্রেসের অধিবেশনের 1885 থেকে শুরু করে একেবারে 1896 অবধি করেছি। অ্যান্ড তারপরে কার্জন আসলো 1899, অ্যান্ড সেখান থেকে কার্জনের আমলে ওই সময়টা কি হয়েছিল, আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল। আমাদের এইটুকুই হয়েছিল। ইনফ্যাক্ট বঙ্গভঙ্গটা ভালোভাবে গোটাটাও হয়নি, জাস্ট বলেছিলাম। তো চলো আজকে তারপর থেকে কি হচ্ছে আমি বলছি। বঙ্গভঙ্গতে ব্যাক করে আসবো। তো তোমাদের কাছে জেরক্সগুলো আশা করছি নিয়ে রেখেছো। তো আমি একটু নাম্বারিং করে দিই আবার জেরক্সগুলো। তো খেয়াল করে দেখো, এটা ছিল তোমাদের 1 নাম্বার জেরক্স, নাম্বারিং করেছো। তারপরে তোমরা করেছিলে এটা 2 নাম্বার জেরক্স, একের পর এটা 2 নাম্বার, ইয়েস অর নো? একের পর এটা 2 নাম্বার জেরক্স ছিল, 2 নাম্বার জেরক্স। এইবার না তুমি এটার উপরে 3 নাম্বার জেরক্স করো। হ্যাঁ স্যার। এইটার উপরে 3 নাম্বার। দেখো এটার কোনো হেডিং, এটার কোনো হেডিং টেডিং কিছু নেই, লেখা আছে বঙ্গভঙ্গ কার্যকর হয় 16ই অক্টোবর 1905। দেখতে পাচ্ছ এখানে 3 নাম্বার হেডিং দাও এটার উপরে, নাম্বার 3। ওকে, আমিও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার শিট হয়ে যাবে, 3 নাম্বার শিট। ওকে, 3-এর পর এবার দেখো এরকম একটা নোটস আছে, বাইকের ছবি আছে, রয়্যাল এনফিল্ড এরকম কিছু আছে। এটার উপরে তো আবার দিবা হচ্ছে 4 নাম্বার শিট। এটা আমাদের 4 নাম্বার শিট, ঠিক আছে? 4 নম্বর, 4 নাম্বারের পর, 4 নাম্বারের পর কি, 4 নাম্বারের পর এটা হচ্ছে এই যে এইটা দেখো 1902, হ্যাঁ, অনুশীলন সমিতি লেখা আছে, এটার উপরে হেডিং দাও 5 নাম্বার। আপাতত এইটুকু থাক, তারপরে আবার পরে নাম্বারিং করছি। চলো পড়া চালু করি। হ্যাঁ, তো আমরা কোথা থেকে চালু করব? 1 নাম্বার যে পড়িয়েছিলাম, 1 নাম্বারের এখন দরকার নেই। 2 নাম্বার পড়া হয়েছিল, 2 নাম্বারের আজকে দরকার আছে, একটু পরে আছে। 2 নম্বরের দরকারটা আছে, একটু পরে আছে। আচ্ছা, আমরা এখন এবার 3 আর 4 যে আছে, 3 নাম্বার আর 4 নাম্বার যে আছে, 3 নাম্বারটাকে আপাতত রাখো, 4 নাম্বার দিয়ে আমরা পড়া চালু করব। 4 নাম্বার দিয়ে আমরা পড়া চালু করব। নোটটা নোটসের মতো রাখো, আমি এবার একটু বোর্ডে লেখালেখি করব, বোঝাবো এবং তোমরা শুনবা। আশা করছি সব গোছানো হয়ে গেছে তোমাদের। খাতা পেন রেডি রাখো, নোট করার ইচ্ছে থাকলে নোটস করবে। অ্যান্ড আমার যে জেরক্সগুলো আছে সেগুলো তুমি পাশাপাশি রাখো। তো লাস্ট ডে আমরা দেখেছিলাম যে 16th অক্টোবর 1905, 16th অক্টোবর 1905, একটু স্লো হয়ে যাচ্ছি। 16th অক্টোবর আমাদের কি হয়েছিল? বেঙ্গল পার্টিশন হয়ে গেছিল, পার্টিশন হয়ে গেছিল। যদিও বেঙ্গল পার্টিশন সম্পর্কে আরও অনেক কিছু তথ্য আছে, সেগুলো আমরা জানবো। তো যখন বেঙ্গল পার্টিশন হলো, তো বেঙ্গল যখন পার্টিশন হলো, ভেঙে দিল, তাহলে এটার এফেক্ট কি কিছু হবে না? লোকজনের মধ্যে রাগ বলো, ক্ষোভ বলো, বা লোকদের মধ্যে আন্দোলন বা কোনো প্রতিক্রিয়া কি হবে না? আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। তো প্রতিক্রিয়া স্বরূপ, বেঙ্গল পার্টিশনের প্রতিক্রিয়া স্বরূপ, হ্যাঁ, যে মুভমেন্ট স্টার্ট হলো, সেই মুভমেন্টটা হলো আজকের আমাদের ফার্স্ট টপিক পড়ার, সেটা হচ্ছে স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট। স্বদেশী অ্যান্ড বয়কট, স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট। মুভমেন্ট বাংলায় বলতে পারো স্বদেশী আন্দোলন। আমার যে পেপারটা আছে দেখো, জেরক্সটা আছে, এই যে এর মধ্যে লেখা আছে স্বদেশী ও বয়কট আন্দোলন। স্বদেশী আর বয়কট আন্দোলনে কি হয়েছিল? তো সবার ফার্স্টে এই স্বদেশী আর বয়কট আন্দোলনের মধ্যে তুমি দুটা শব্দ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে স্বদেশী আছে আর একটা আছে বয়কট। এই দুটার মিনিংও আলাদা আছে। আমরা ফার্স্টলি ফোকাস করব বয়কটের ওপরে। ফার্স্টলি কিসের উপর ফোকাস করবো? বয়কটের উপরে। মানে যে সময় বঙ্গভঙ্গ হলো, তাহলে এবার আমরা মানছি না মানবো না, মানছি না মানবো না করে আমরা কি করব? বয়কট আন্দোলন করব। এবং তোমার যে জেরক্সটা ছিল এই স্বদেশী আর বয়কট আন্দোলন, আমি এখানে স্ট্রাকচার বানাচ্ছি। এখানে দেখো তোমার তো জেরক্সের মধ্যে এরকম করে ছিল, এরকম করে লেখা আছে একটা ইতিবাচক, এরকম করে লেখা আছে একটা ইতিবাচক, ইয়েস অর নো, আর এদিকে একটা লেখা আছে নেতিবাচক।
ইতিবাচক আর কি নেতিবাচক। নেতিবাচক মানেই বয়কট। আরও একটা আছে, সেটা আমি পরে বলছি। এরকম করে তোমার স্ক্রিনে আছে কি না? ইতিবাচক আর নেতিবাচক। নেতিবাচক মানে কি? বয়কট। বয়কট মানে সব বন্ধ করে দেবো। কি বন্ধ করে দেবো? কি বন্ধ করে দেবো? ব্রিটিশ সরকারের কাছ থেকে আমরা যা যা পাচ্ছিলাম, হ্যাঁ, তাদের সব কিছু বন্ধ করে দেবো। তো এই যে বয়কট যে করব, তো বয়কট করব, তুমি করলা, এবার আমরা যদি এখন বয়কট করি, তাহলে আমরা কী করবো? সবার ফার্স্টে কী করবো? আমরা ফেসবুকে লিখবো যে হ্যাঁ, আজ থেকে আমরা চাইনিজ মালপত্রকে বয়কট করছি, হ্যাঁ, বা এগুলা কিছু। তো সেখান থেকে একজন দেখলো, আরেকজন দেখলো, তোমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ আছে, তোমার যারা আছে তারা তখন সার্কেল করলো। তখন তো আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো তো ছিল না, হ্যাঁ। তো তখন তাহলে কী করবে বলো? কী করবে বলো, কী করবে? পত্রিকায় ছাপাবে স্যার। ইয়েস, গুড। সংবাদ মাধ্যম এবং পত্রিকার মাধ্যমে এ করবে। তো সঞ্জীবনী পত্রিকায় প্রথম, যে সঞ্জীবনী পত্রিকায় এর আগেও পড়েছিলাম, মনে আছে? যে আগের দিন এখানটায় নেতিবাচকের আন্ডারে এবার আমি লিখছি। নেতিবাচকের জায়গাটা একটু ছোট হয়ে গেল, ঠিক আছে, যতটা হচ্ছে হোক, তারপর মুছে না হয় লিখবো। সঞ্জীবনী পত্রিকার মধ্যে ফার্স্ট বয়কট যেটা হয়েছিল, শব্দটা ইউজ হয়েছিল, সেটা হচ্ছে সঞ্জীবনী পত্রিকা। কার ছিল সঞ্জীবনী পত্রিকা? কার ছিল? কৃষ্ণ কুমার মিত্র। পড়েছিল কিনা? কৃষ্ণকুমার কে মিত্রর, কৃষ্ণ কুমার মিত্র প্রথম বয়কট বা সমস্ত বিলিতি দ্রব্য সামগ্রী, এমনকি শিক্ষা, বিচার, আইন সব কিছু বর্জন করছে। সেটা 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 কোথায় মেনশন করা হয়েছিল? সঞ্জীবনী পত্রিকায় কে মিত্র। এরকম পরীক্ষায় আসে যে বয়কট, স্বদেশীয় বয়কট আন্দোলনের প্রথম বয়কট শব্দটা কোন পত্রিকায় উল্লেখ করা হয়েছিল? সঞ্জীবনী পত্রিকা। কার ছিল সেটা? কে মিত্র। অ্যান্ড এটা আমরা আগেও চিনে গেছি। ওখানটায় আরও একটা পড়েছিলাম, এবার এটা ছিল এক নাম। আচ্ছা, তুমি যদি বয়কট করো, প্রচার যে করবা, একটা তো পত্রিকার মাধ্যমে প্রচার করবা, একটা পেপারে ছেপে দিলা, আর কিভাবে প্রচার করতে পারো? বলো। আন্দোলন করে স্যার, রাস্তায় নেমে বা এরকম কিছু। আন্দোলন তো এতদিন তো করছিলামই, করেও তো বয়কট আমাদের বেঙ্গল পার্টিশন হলো না। হ্যাঁ, আন্দোলন করতেই পারো। তো তোমাকে হচ্ছে প্রচার করতে হবে, যেরকম এই যে জায়গায় জায়গায় ওয়ার্কশপ করতে পারো। সেরকম এই যে দেখো আমার এই পিকচারটাতে একজন বাইক চালিয়ে যাচ্ছে। কে ছিলেন তিনি? আমি দিয়েছি এখানে SN ব্যানার্জি। হ্যাঁ, তো সঞ্জীবনী পত্রিকা কে মিত্র হচ্ছে ইয়ে করলো। এরপরে সেকেন্ড পয়েন্ট আমরা পড়বো, এই বয়কটটাকে আরও প্রচার করার জন্য একটা না ব্যাপার আছে, বুঝলো তো? যেরকম দেখো ভোট হচ্ছে, ভোটের সময় প্রচার হচ্ছে বা বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে। তুমি তো ফেসবুকেও তোমার দোকান আছে, PC চন্দ্র জুয়েলার, তার জুয়েলারি, তার হচ্ছে তুমি ফেসবুকে প্রচার করছো, মাইকিং করছো, কিন্তু একটা না মুখ থাকে। ধরো তোমার PC চন্দ্র জুয়েলারির তুমি হচ্ছে একটা ইয়ে করবা, তো তুমি কি করলা বলো তো? তুমি হচ্ছে শাহরুখ খানকে ডেকে নিয়ে চলে আসলো, দেখো কী হয় বলো তো? হাইফাই জিনিস হয়ে যাবে। একেবারে মুখ আছে একটা, তো সেই মুখটা ছিল সেই সময় SN ব্যানার্জি। SN ব্যানার্জি কে ছিল বলো? কে ছিল SN ব্যানার্জি? সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম সুরেন্দ্রনাথ ব্যানার্জি কে ছিল? কোথায় পড়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জির কথা? হ্যাঁ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেসের প্রথম অধিবেশনে পার্টিসিপেট করেননি। হ্যাঁ, তো SN ব্যানার্জি এই সময় অধিবেশনে যে অংশগ্রহণ করেনি। হ্যাঁ, তো SN ব্যানার্জি এই যে এখানে আসলো আবার, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ইনি ডোর টু ডোর গিয়ে, জায়গায় জায়গায়, পাড়ায় গিয়ে প্রচার চালালেন যে আমরা সব কিছু বয়কট করব। তো উনি জায়গায় জায়গায় যাচ্ছেন, বয়কট করছেন ইংরেজদের বিরুদ্ধে। তাই আমি ওনাকে একটা বাইকও দিয়ে দিয়েছি, যেন তার যেতে যেন দেরি না হয় বাইকে করে। এবং বাইকটাও দিয়েছি ভালো, রয়্যাল এনফিল্ড, যেন অনেক দূর পর্যন্ত না থেমে যেতে পারে। বুঝতে পারলা তো? তো বাইকে করে যাচ্ছে, হ্যাঁ। তো এসে লিদা হয়ে গেছে, হে বাডি বয়কট ফরেন্স, ও বলছেন উনি সবাইকে, যে মাইকিং করছে যে বয়কট করো। প্লাস কি হচ্ছে, ছাত্রছাত্রী, শিক্ষক, চাকরিজীবী সকলেই এই যে আগুনের মধ্যে সব কিছু পুড়িয়ে দিচ্ছে, বিলিতি যা সমস্ত জিনিসপত্র আছে সব কিছু পুড়িয়ে টুড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, পোড়ানো হলো, ঠিকই আছে। এবার আরেকটু বলো দেখি তোমাদের কনসেপ্ট বিল্ড করার জন্য। তাহলে দেখো, তুমি পেপারের মাধ্যমে প্রচার করলা, তুমি হচ্ছে গিয়ে ডোর টু ডোর পাড়ায় গিয়ে প্রচার করলা, আন্দোলনটাকে আরও বা বয়কটটাকে আরও প্রখর করার জন্য তুমি হচ্ছে আগুনে সব পুড়িয়ে দিচ্ছ, বর্জন করছো। আর কি করতে পারো? আর কিভাবে লোককে, মানে খুবই কম সময়ের মধ্যে বেশি লোককে বলতে পারো? আর কিভাবে সেই সময় যদি তুমি থাকতা, তাহলে কি হতো? কি করে করতে পারতা বলো?
দেখি তোমাদের কেমন ধারণা আছে। বলো 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 বলো, আর কিভাবে করতে পারতাম, আর কিভাবে করতে পারতাম, কি হলে পরে অনেক লোক একসাথে জমায়েত করে, বলো বলো। কোন একটা সমাবেশ, সমাবেশ, আরে মেলা করবা, মেলা, উৎসব, অনুষ্ঠান, নাচ নাটক গান, বা ওইটা মেলা মেলা। যখন মেলা হবে তখন মানে এক জায়গায় অনেক লোক থাকে, নাচ গান, উৎসব, অনুষ্ঠান। তো সেই সময়, এই সময় কি হলো, ছোট ছোট ধর্মীয় মেলা হোক বা নর্মাল মেলা হোক, ওখানে মেলার আয়োজন করা হয়। দেখো এই পরের পেজে আছে, এবং পরের পেজে কিছু স্ট্যাম্প পেপারের ছবি দিয়েছি, স্ট্যাম্প পেপারের ছবি দিয়েছি আমি ওনাদের মুখটাকে তোমাদের চেনানোর জন্য। এবার বিভিন্ন জায়গায় এই স্বদেশী বয়কট আন্দোলন যারা মেন লিড নিয়েছিল, যেরকম আমাদের হয় না যে পুনে সুপার জায়ান্টের লিড নিল কে যেন, কে না কে 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 সবচেয়ে না, ব্যাঙ্গালোরের যে আইপিএল টিম, তো এক এক জায়গায় এক একটা নেতা ছিল, সেরকমই এখানকার বোম্বের নেতা ছিল কে, বোম্বের নেতা ছিল। আমি না ইতিবাচক সেকশনটা এখন একটু মুছে দিচ্ছি, এখানে একটু লিখি, হ্যাঁ। তো বোম্বের নেতা ছিল কে, বোম্বেতে এই বয়কট আন্দোলনে যে যে হচ্ছে মেন ইয়ে করেছিল, তার নাম ছিল হচ্ছে বাল গঙ্গাধর তিলক। কি নাম ছিল? বাল গঙ্গাধর তিলক। বোম্বেতে ছিল বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, পাঞ্জাবে ছিলেন, পাঞ্জাব, বি ফর বোম্বে, বি ফর বাল গঙ্গাধর তিলক, বি ফর বোম্বে, বি ফর বাল গঙ্গাধর তিলক, ওকে। আর পাঞ্জাবে কে ছিল? লালা লাজপত রায়, লালা লাজপত রায় আর অজিত সিং, এরা দুজনে। পাঞ্জাব তো সিং তো থাকবে, সিং ইজ কিং, সিং তো থাকবেই, ঠিক আছে। বোম্বে মানে বাল গঙ্গাধর, পাঞ্জাবে ছিল অজিত সিং অ্যান্ড লালা লাজপত রায়। আর হচ্ছে মাদ্রাজে ছিলেন হচ্ছে চিদম্বরম পিল্লাই, মাদ্রাজে ছিলেন হচ্ছে চিদম্বরম পিল্লাই। ওখানকার নামগুলো এরকমই হয়, চিদম্বরম পিল্লাই, চিদম্বরম পিল্লাই। তো চলো একটু পড়াটার মধ্যে আরেকটু এনার্জি পুট করি। তো আমরা পড়ছি 1905 সালে 16 অক্টোবর, লাস্ট ডে বেঙ্গল পার্টিশন আমাদের হয়ে গেছিলো। অ্যান্ড সেই বেঙ্গল পার্টিশনটার বিরোধে জনগণ একত্রিত হয়ে যে আন্দোলনটা চালু করলো সেটা হচ্ছে স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট। এই স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্টের এক্সামে কিভাবে কোশ্চেন আসে জানো তো? যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া স্বরূপ আন্দোলন ছিল? স্বদেশী অ্যান্ড বয়কট আন্দোলন। যারা না শুধু গাঁতিয়ে পড়ে, যারা শুধু এমসিকিউ পড়ে, তাদের এগুলা মাথায় আসবে না। তো স্বদেশী বয়কট আন্দোলন যখন হলো, স্বদেশী বয়কট আন্দোলনের তিনটা ভিউ ছিল, তিন রকমভাবে স্বদেশী বয়কট আন্দোলন করা হয়েছিল। তার মধ্যে একটা ছিল ইতিবাচক, একটা ছিল নেতিবাচক, আরও একটা আছে ওটা আমি পরে বলছি। তো আমরা কি নিয়ে আলোচনা শুরু করছি? নেতিবাচক যখন হলো, নেতিবাচকের মধ্যে কি পড়ে যাচ্ছে? নেতিবাচকের মধ্যে স্যার বয়কট সেকশনটা পড়ে যাচ্ছে। বয়কটের মধ্যে যখন বয়কট করবো, তাহলে সেটা ফার্স্ট অফ অল প্রচার করবো, প্রচারের যে ধারাটা বজায় রাখবো। তো প্রথম বয়কট যে শব্দটা ব্যবহৃত হয়েছিল, সেটা সঞ্জীবনী পত্রিকায় বয়কট শব্দটা ব্যবহৃত হয়েছিল। অ্যান্ড তুমি মনে রাখবে কি করে, দেখো বয়কট শব্দটা কিন্তু বহুল প্রচলিত। তুমি তোমার সচরাচর কথা বলতে বিভিন্ন জায়গায় করতে বয়কট শব্দ কিন্তু এনিহাও যে কেউ ইউজ করে। বয়কট, চলো ওকে বয়কট করি। বয়কট শব্দটা কিন্তু খুব কঠিন শব্দটা না, ইনফ্যাক্ট কঠিন বা ইজিতে যাচ্ছে না, বয়কট খুব পপুলার শব্দ। পপুলার ইন দ্য সেন্স বয়কটের হচ্ছে লাইফ স্প্যান অনেক বেশি। বয়কট সবার কাছে সঞ্জীবনী মানে কি? সঞ্জীবনী হচ্ছে মানে কি, তুমি সঞ্জীবনী পেলা মানে কি অনেক দিন তোমার বেঁচে থাকার ইয়ে আছে। তো বয়কট শব্দটা কার সাথে রিলেটেড? সঞ্জীবনীর সাথে রিলেটেড। কে করেছে? কে মিত্র, ওখানে কৃষ্ণ কুমার মিত্র, ঠিক আছে, কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ ভগবানই হচ্ছে সঞ্জীবনী দিবে, এরকমভাবে ভাবতে পারো, যদিও সঞ্জীবনীটা হচ্ছে হনুমানজির সাথে আমাদের সাথে রিলেটেড। যাই হোক, তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছে বাড়িতে বাইকে করে গিয়ে প্রচার করলো যে ভাই বয়কট কর। এবার সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো করছিলেন, এবং অ্যাকচুয়ালি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সেই সময় তো বেঙ্গল পার্টিশন, তাহলে মেন জায়গা কোনটা? বেঙ্গল। আর সেই সময় বেঙ্গলি ছিল হচ্ছে মেন জায়গা। এইবার আমি যেটা বলতে চাইছি, এবার বিভিন্ন জায়গায় ছিল, এবার আরও 3টা জায়গা, যেখানে হচ্ছে বোম্বে আছে, পাঞ্জাব আছে আর মাদ্রাজ আছে। তো বোম্বে, বি ফর বোম্বেতে কে ছিল? বাল গঙ্গাধর তিলক। আর বোম্বে মানে হচ্ছে মহারাষ্ট্র। আর মহারাষ্ট্রে তারা স্পেশালি দেখবা, তারা খুব হিন্দু ধর্মের ইয়ে করে, মানে হিন্দুত্ববোধ তাদের মধ্যে, তারা তিলক কাটে। তো
তো বোম্বে ইজ ইকুয়াল টু বাল গঙ্গাধর তিলক। পাঞ্জাবে কে আছে? লালা লাজপত রায় আর অজিত সিং। আর মাদ্রাজে আছেন চিদম্বরম পিল্লাই। আর এখানে আরো বলেছে যে শিবাজি ও গণপতি উৎসব চালু করেন কে? এই বাল গঙ্গাধর তিলক। এই গণপতি বাপ্পা মৌরিয়া রিলেটেড উইথ বোম্বে, মহারাষ্ট্র। তো এই সময় থেকেই হচ্ছে এই যে বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব বা শিবাজি উৎসব চালু করে। কেন গণপতি উৎসব, শিবাজি পূজাও হলো, এখানে অনেক যখন লোক আসলো, লোকের মধ্যে কথা হলো, কথা হয়ে তুমি বললা যে ভাই চলো আমরা বয়কট করি, কথা বোঝা গেল। তো এই হয়ে গেল আমাদের স্বদেশী আইন বয়কট মুভমেন্টের কি এটা আমাদের নেতিবাচক। একটু পরে আমি ধরবো সবাইকে, নেতিবাচক পার্ট হয়ে গেল। আচ্ছা সব তো বয়কট করে দিলাম, খুব ভালো কথা, বয়কট করলাম, বয়কট করতে তো এক পায়ে লাফায় করলাম। তো বয়কট যদি সব ইংরেজদের জিনিসপত্র যদি বয়কট করে দিই, তাহলে আমাদের তো নিজস্ব ক্ষমতা তাহলে থাকতে হবে, আমাদের নিজস্ব ক্ষমতা থাকতে হবে। এবার আমি আছি ইতিবাচক সেকশনে, পজিটিভ দিকে। তাহলে আমাদের যদি সব বয়কট করে দিই, যে বললাম যে আজ থেকে আমরা চাইনিজ বাল্ব ইউজ করব না, তাহলে আমাদের মধ্যে এই ক্ষমতা থাকতে হবে যে ভারতীয় বাল্ব তাহলে তৈরি করতে পারবো। আমাদের কাছে নিজস্ব জিনিস থাকতে হবে যেটা আমরা ব্যবহার করতে চাই। এরকম তো হবে না যে এই নেতিবাচক আমরা এটা ব্যবহার করব না আর না খেয়ে থাকবো, না জামা কাপড় পরে থাকবো, না বই পড়ে থাকবো, সেটা তো হতে পারে না। তাহলে ইতিবাচক সেকশনে তোমরা এই জেরক্সটার এবার ফার্স্টের দিকে চলে আসো। দেখতে পাচ্ছ অনেক ছবি, কল কারখানা বিভিন্ন কিছু স্থাপিত হচ্ছে। তো এই সময় থেকে ইতিবাচকের মধ্যে কি আছে? বিভিন্ন ধরনের কলকারখানা, এই সমস্ত জিনিসগুলো যে স্থাপনের, যে এখানে যেরকম তুমি যদি নোটসটার দিকে ভালো করে দেখো, তো এই সময় কি হচ্ছে? বাংলায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আচার্য ইতিবাচক দিক, রেড কালিটা কোথায় গেল? ইতিবাচকে কি আছে? আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কি এস্টাবলিশ করলেন? বেঙ্গল কেমিক্যাল মানে ওষুধের কারখানা প্রথম খোলা হলো বেঙ্গল কেমিক্যাল। কত সালে? 1901। এবং সালটাও তোমার মনে অটোমেটিক থেকে যাবে, এইভাবে ধীরে ধীরে, জোর করে মনে রাখতে হবে না। এটা কোন সময়? 1905 সালের বঙ্গভঙ্গ আর 1901 সাল। তুমি এটা ভেবে নিও না যে 1905 সালে আজকে 16ই অক্টোবরে বঙ্গভঙ্গ করছে তো 17ই অক্টোবর থেকে সব কিছু শুরু হবে, আগে থেকে হচ্ছিল। তুমি তো দেখলাই যে 1899 সালে তো তোমার এসেছিল, কার্জন এসেছিল। তো কার্জন আছে, এবং 1903 সালে ওরা বলে দিল। তারপর ধীরে ধীরে বঙ্গভঙ্গ হতে শুরু করলো। যে তৃণমূল কংগ্রেস হারবে সেটা তো অনেক দিন আগে থেকে একটুখানি আঁচ পেয়ে যাচ্ছিল। সে নাও হারতে পারতো, সেটা আলাদা কথা, হ্যাঁ, কিন্তু আঁচ তো পাচ্ছিল। তো সেই সময় থেকে 1901 সাল, 90s একদম শুরুতে 1901 সালে বেঙ্গল কেমিক্যাল কে করেছিলেন? প্রফুল্ল চন্দ্র রায়। আর কি? ডক্টর নীলরতন সরকার বাংলায় জাতীয় সাবান কারখানা, জাতীয় চর্ম কারখানা। তখন 1901 এবার কলকারখানা অনেক হলো। নীল কালি দিয়ে নীলরতনকে লিখছি, নীলরতন রায় না, হ্যাঁ নীলরতন সরকার কি করলেন? সাবান কারখানা, সাবান আর হচ্ছে চর্ম, সাবান আর চর্ম কত সালে? এটাও 1901 সালে খুললেন। মাদ্রাজে যে চিদম্বরম পিল্লাই নাম শুনেছিলাম, মাদ্রাজে যে নেতা ছিলেন, তো চিদম্বরম পিল্লাই কোথায়? তাহলে কোথায় হবে এটা তো মনে রাখার দরকার নেই। চিদম্বরম পিল্লাই মাদ্রাজে। চিদম্বরম পিল্লাই জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন। জাহাজ অ্যান্ড ভেরি ভাইটাল। জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করা মানে কি? তো ট্রান্সপোর্টের আমাদের অনেক হেল্প হবে। জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন, অ্যান্ড এটা 1906 সালে। 1906 মানে ইমিডিয়েট আফটার দি বেঙ্গল পার্টিশন। আর স্যার এখানে হ্যাঁ আচ্ছা, আর একটা হচ্ছে জামশেদজি টাটা জামশেদপুরের লৌহ ইস্পাত কারখানা 1907 সালে। লৌহ ইস্পাত কারখানা কত সালে? 1907 সালে। আমি চেষ্টা করছি তোমাদের কনসেপ্ট বিল বা এগুলার সাথে সাথে জিনিসগুলো মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করছি।
তাহলে নেতিবাচকের মধ্যে ছিল, নেতিবাচকের মধ্যে কি কি ছিল, এটা ইতিবাচকের স্ক্রিনে আসে, বাট নেতিবাচকটা আমরা ইতিবাচকটা চোখের সামনে রাখবো, নেতিবাচকটাকে মনে রাখবো। নেতিবাচকের মধ্যে বলো, একটু রিকল করো কি কি ছিল। আমি আবার বলছি, নেতিবাচকের ফার্স্ট সেকশন ছিল যে প্রচার চালাতে হচ্ছিল। প্রচারটা প্রথম কোন পত্রিকায় চালানো হয়েছিল? কোন পত্রিকায়? বয়কট, বয়কট, বয়কট কোন পত্রিকায় চালানো হয়েছিল বলে ফেলো। হ্যাঁ, সঞ্জীবনী পত্রিকা, সঞ্জীবনী পত্রিকায় বয়কট। সঞ্জীবনী, হ্যাঁ, বয়কট। ঠিক আছে সঞ্জীবনী পত্রিকা। হ্যাঁ, বয়কট শব্দটা প্রথম সঞ্জীবনী পত্রিকা। সঞ্জীবনী পত্রিকা কার ছিল? কে কে মিত্র ছিল, কে কে মিত্র। তারপরে এখানে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন কে? এস এন ব্যানার্জি। বাইকে বাইকে করে যাচ্ছিলেন, বাইকে করে যাচ্ছিল না কিন্তু, হ্যাঁ বাইক বাইক করে, ঠিক। প্রচার করেছিলেন। ওকে, প্রচার করলো। তারপরে হচ্ছে আগুনের মধ্যে দেখলা ছবি ছিল, সবকিছু বয়কট পুড়িয়ে টুড়িয়ে দিচ্ছিল। হ্যাঁ, এবার নেতা ছিল বলো, বা বলেই দিচ্ছি, আচ্ছা বলে যখন বেরোতো, বাল গঙ্গাধর তিলক কোথাকার মেন নেতৃত্বে ছিল? কোথাকার নেতৃত্বে? বোম্বে। বাল গঙ্গাধর ছিল বোম্বেতে। আচ্ছা, পুনেতে কে পাঞ্জাবে কে ছিল? লালা লাজপত রায় আর অজিত সিং। অজিত সিং। আর পুনেতে কে ছিল? লালা লাজপত পুনে বলছি কেন, হচ্ছে মাদ্রাসে ছিল হচ্ছে চিদম্বরম পিল্লাই, তাই তো। আর এই সময় মাদ্রাজে চিদম্বরম পিল্লাই। কোন দুটা মেলা হয়েছিল বলো তো? শিবাজি মেলা আর গণপতি উৎসব। কে চালু করেছিল? কে চালু করেছিল? গণপতি উৎসব। হ্যাঁ, বাল গঙ্গাধর তিলক। শিবাজি আর গণপতি। এটা ছিল হচ্ছে তোমার নেতিবাচক এটা দিক। বাল গঙ্গাধর তিলক শুরু করেছিলেন। Yes, এবার চলে আসছি ইতিবাচক দিকে। ইতিবাচক দিকে কি আছে? তো এবার কি কি এস্টাবলিশড হলো? তো এই দেখো 1901 থেকে 1907 মধ্যে বেঙ্গল কেমিক্যালস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যালস, এটা 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 মনে রাখার জন্য কিছু দরকার পড়ে না, যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় মানে জ্ঞানী গুণী লোক এবং আমাদের দেশের গৌরব। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল এস্টাবলিশ করেছেন। নীল রতন সরকার, নীল, গায়ে নীল রং লেগে গেছিলো, তাই হচ্ছে সাবান দিয়ে ধুবে। গা মানে চামড়া, গা মানে চামড়া, গা মানে চামড়া। তাহলে নীলরতন সরকার কি করেছিল? চর্ম করে সাবান করেছিল 1901 সালে। চিদম্বরম পিল্লাই জাহাজ কোম্পানি গঠন করেছিল। চিদম্বরম পিল্লাই। আর জামশেদজি টাটা লৌহ ইস্পাত 1907 সালে চালু হয়েছিল। এই হলো আমাদের ইতিবাচক দিক, ঠিক আছে। তাহলে আমি এটা একটু মুছছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, তো নিয়ে নাও, আমি এটা মুছে দেবো। ঠিক ঠিক মুছলাম। তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি ইমিডিয়েট এফেক্ট অফ বেঙ্গল পার্টিশন। বেঙ্গল পার্টিশনের এফেক্ট অনুযায়ী আমরা কোন আন্দোলন শুরু করেছিলাম? স্বদেশী ও বয়কট আন্দোলন। অ্যান্ড স্বদেশী বয়কট আন্দোলনের আমরা দেখেছি আমি বলেছিলাম মুখ দিয়ে তিনটে দিক। একটা দিক ছিল হচ্ছে বয়কট আন্দোলন, বয়কট, আর একটা ছিল হচ্ছে স্বদেশী, ইতিবাচক আর নেতিবাচক, আর একটা ছিল, এবার চলে আসো তোমরা হচ্ছে এই শিটটা ধরবা, 5 নাম্বার শিট। 5 নাম্বার শিট। বাট 5 নাম্বার শিট হাতে ধরার আগে তুমি এবার এই যে 4 নাম্বার শিটটা আর একবার একটু তাকাও, দেখো একটা ছিল হচ্ছে যে ইতিবাচক দিক, একটা ছিল নেতিবাচক দিক, আর একটা হচ্ছে টেরা বেঁকা রাস্তা দিয়ে চলে এসছে বিপ্লবী সন্ত্রাস। পুষ্পা ঝুঁকেগা নাহি আমি দিয়েছি, মানে মার কাট, খুন কা বদলা খুন, বুঝলা তো? মানে ওগুলা শোনাশুনি নাই, তোরা বঙ্গভঙ্গ করছিস, যাকে পারবো তাকে মারবো, ওগুলা নাই যে আমি বয়কটের মাধ্যমে তোর প্রতিবাদ করব। এ বলবে না আমি আমার জিনিস প্রতিবাদ করব, এ বলছে তোরা মারছিস আমিও মারবো ভাই, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে কি? বিপ্লবী সন্ত্রাসবাদ। এই বিপ্লবী সন্ত্রাসবাদ পড়ার জন্য এবার আমরা ফার্স্ট পড়বো হচ্ছে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি। এবার তাহলে আজকের আরেকটা টপিক, যার নাম হচ্ছে অনুশীলন সমিতি। নাম হচ্ছে কি? অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি কত সাল? অনুশীলন সমিতি 1902 সাল। 1902 সাল অনুশীলন সমিতি। তাহলে অনুশীলন সমিতি হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদ। অনুশীলন সমিতি কি? আমি তোমাকে একটা গল্প বলছি, হ্যাঁ তুমি ভালো করে শোনো এবং ছবিটার দিকে তাকাও তোমরা। আমি ছবির দিকে তাকাও, আমি বোর্ডেও লিখছি সব কিছু। তো পরমার্থ মিত্র একটা লোক দেখতে পাচ্ছ এবং ওই অনুশীলন সমিতির ওখানে তুমি একটা ঘর দেখতে পাচ্ছ। তুমি একটা
ঘরের মতো ছবি দেখতে পাচ্ছ কি না? তো অ্যাকচুয়ালি না অনুশীলন সমিতি যে বানানো হয়েছিল না, সেই অনুশীলন সমিতি অ্যাকচুয়ালি কিছু ছিল না, একটা জিমাগার ছিল, ব্যায়ামাগার, জিম। অনুশীলন সমিতি আর কিছু ছিল না, একটা জিম ছিল, জিম খোলা হয়েছিল এবং সেই জিমের মধ্যে কী করতো, একটা জিম ছিল এবং সেই জিমের মধ্যে হচ্ছে বাংলার যে লোক ছেলেপেলেরা ছিল তারা ওখানে জিম করতে যেত, তাদের হচ্ছে শারীরিকভাবে শক্তিশালী করার সাথে সাথে ওদের মনের মধ্যে বিপ্লবী চিন্তাধারা পুশ করা হচ্ছিল এবং মানে স্বদেশের জন্য, যে দেশের জন্য, ঠিক আছে। এবং সেটা কোথা থেকে ছিল, সেটা প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রতিষ্ঠাতা ছিলেন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে পি মিত্র। পি মিত্র, আমরা পি মিত্র নামটা মনে রাখবো। কোনো বইতে, এই যে আমি যখন ওখানে লিখে রেখেছি পরমার্থ মিত্র, কোথাও হচ্ছে প্রমথ মিত্রও লেখা থাকে, তো আমরা পি মিত্র মনে রাখবো, আমি পরমার্থ মিত্র লিখেছি। তো পি মিত্র এটা কোথা থেকে, দেখবা তোমরাও না আজকাল যা আমরা করি সব কিন্তু কারোর না কারোর কিছু দেখে শুনেই করি, যেটা আমাদের চারিদিকে যা হচ্ছে না এখন, কেউ একটা কিছু করেছে তারপরেই কিন্তু ওই জিনিসগুলো হচ্ছে। তো এই যে পি মিত্র এই যে অনুশীলন সমিতি যে গঠন করবে, সেটা কার অনুকরণে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, বলো আগের দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রিলেটেড কি পড়েছিলাম কালকের ক্লাসে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম স্যার। হ্যাঁ, কত সাল? 1896 হ্যাঁ, 89 কোথায় অধিবেশন হয়েছিল? কলকাতা। কে ছিল সভাপতি? কলকাতায় স্যার। সভাপতি রাহিমউল্লাহ সাহানি। ভেরি গুড, রাহিমউল্লাহ সাহানি। এক্সেলেন্ট। এইভাবে না তোমাকে কোরিলেট করতে হবে, সাহানি পড়লে হবে না। মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম মনে পড়লে যেন এটার সাথে ওটার কথা মনে পড়ে যায়, এটার সাথে তোমাদের যেরকম হয় না, দেখবা আমাদের যে মেমোরি কাজ করে না, আমার তো খুব করে, এবং এটা হিউম্যান নেচার। দেখবে কোনো গানের সাথে পার্টিকুলার কিছু গান চললে পরে না তোমার কোনো পার্টিকুলার ব্যক্তির কথা মনে পড়ে, এক নাম্বার। কোনো সেন্টের সাথে কোনো কিছু মনে পড়ে, মজা হয় না? তো সেরকমই আমরা এবার কোরিলেট করবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বললে আমরা যেরকম এদিকেও দেখছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুকরণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুশীলন তত্ত্ব, কি তত্ত্ব? অনুশীলন তত্ত্ব বলে যে লেখা ছিল, উপন্যাস ছিল, সেই অনুশীলন তত্ত্বের অনুকরণে পি মিত্র ওটা পড়ার পর তিনি অনুশীলন সমিতি গঠন করেন। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুশীলন তত্ত্ব করা হয়েছে। এবং তোমরা এবার একটু ছবির দিকে তাকাও, ভালো করে ছবির দিকে তাকাও। হ্যাঁ, এই দেখো ছবিটার দিকে, দেখতে পাচ্ছ স্ক্রিনে? তো পি মিত্র ছিল রেভলিউশনারি সিক্রেট সোসাইটি অনুশীলন সমিতি। কী লেখা আছে এখানে? যুবকদের লাঠি, তরবারি, ছুরি চালানো, শারীরিক কুস্তি, কসরত প্রভৃতি অভ্যাস করানো হতো। ঠিক আছে, অভ্যাস করানো হতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্ব উপন্যাসের অনুপ্রেরণায় এই সমিতির নাম অনুশীলন সমিতি করা হয়। ঠিক আছে, তাই এইবার যখন এই বঙ্গভঙ্গটা 1902 সালে কিন্তু হয়েছিল, এবার 1902 সাল থেকে এটা চলছিল, কিন্তু আমাদের বঙ্গভঙ্গ হলো কত সালে? 1905 সালে। যে মোমেন্টে 1905 সালে হলো, এখানকার যারা জিম করে বা করছে, গায়ে শক্তি বেশি, তাদের রক্তও খুব গরম, মাথাও সব সময় গরম, মানে গায়ে জোর আছে না, তো গায়ে জোর আছে, তো আমি কারোর কেন দাসত্ব করবো? যে দেখছে যে আমরা এত করলাম, আমাদের ভঙ্গ করে দিল, চল মারি ওদেরকে, যায়, হ্যাঁ মারবো, আমরা আন্দোলন করব। তো যখন মানব আন্দোলন করতে গেল, তখন এদের যে মেন লোকটা ছিল প্রমথ মিত্র ওদেরকে বললো যে হ্যাঁ ভাই, আমরা আন্দোলন করব, আমরা মারবো, কিন্তু একটু কাম ডাউন করো। দেখো লেখা আছে ওখানে, কাম ডাউন, শান্ত হও, হ্যাঁ সঠিক সময়ের অপেক্ষা করো, সঠিক সময় যখন আসবে তখন আমরা আন্দোলন করব। ঠিক আছে, তো এই করতে গিয়ে ওনার সাথে কিছু লোকজনের একটু মতের অমিল হলো, এবং মতের অমিল হওয়ার জন্য এই অনুশীলন সমিতি, যেটা তুমি পড়ছিলা প্রমথ মিত্র, এটা দুভাগে বিভক্ত হয়ে গেল। একটা তো অনুশীলন সমিতিই থাকলো, আর একটা হয়ে গেল যুগান্তর দল। ঠিক আছে, এটা আসলে এখন নতুন জিনিস। তাহলে যুগান্তর দলের কিন্তু উৎপত্তি কোথা থেকে হয়েছে?
অনুশীলন সমিতি থেকে, যেরকম কংগ্রেস থেকে এসছে তৃণমূল কংগ্রেস, ওরকম যুগান্তর দল। তো যুগান্তর দলের যে মেন হেড, যে নেতা ছিল, তার নাম ছিল বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ বাড়ি মেরে অনুশীলন সমিতিকে ভেঙে যুগান্তর করে দিল। বারীন্দ্র কুমার ঘোষ এক বাড়ি মারছে, গায়ে জোর ছিল, দেখো মাসল দেখাচ্ছে, মাসল দেখো, বাইসেপ দেখো, হ্যাঁ বাইসেপ দিল, এক বাড়ি মারছে ভাই, আমার সাথে মিল হচ্ছে না, বাড়ি মারলো, দু টুকরা হয়ে গেল, যুগান্তর দল তৈরি করবে, এবং এই যুগান্তর দল এখন যুগান্তর ক্রিয়েট করবে, ঠিক আছে। আর এখানে দেখো কিছু কিছু লিডার্স আছে, আমার লিডার, এখানে আমি দেখবে ছবিগুলোতে, প্রত্যেকটা ছবির পেছনে আমার না কিছু অবশ্যই মিনিং আছে। দেখো কোনো মাথা নাই, কেন মাথা কাদের থাকে না? যারা শুধু ফলো করে, এরা হচ্ছে ফলোয়ার। হ্যাঁ, ফলোয়ার, যারা ফলো করে, যারা কিছু অত বসে টোসে না, যা করবে তাই করবে। তো চলো আসুন এবার নেক্সট পেজে এবার আমরা পড়বো কি যুগান্তর দল। তো যুগান্তর দলের উৎপত্তি হয়েছিল কত সালে? 1905 সালে। তো বিফোর রিডিং ইলাবোরেটলি যুগান্তর দল, আমরা একটু সাম আপ করবো কি দিয়ে? অনুশীলন সমিতি। আবার প্রথম দিকে অনুশীলন সমিতির উৎপত্তি কোথা থেকে আসলো আমরা দেখলাম। বঙ্গভঙ্গ হলো 1905 সালে। বঙ্গভঙ্গ কত সালে হলো আমরা দেখলাম? 1905 সালে হলো বঙ্গভঙ্গ। 1900 ওয়েট হ্যাঁ 1900 আমরা দেখলাম কি 1905 সালে হলো স্যার বেঙ্গল পার্টিশন, বিফি ফর বেঙ্গল পার্টিশন। এবং 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার জন্য আমাদের যে মুভমেন্টটা হলো সেটা হচ্ছে স্বদেশী অ্যান্ড হোয়াট বয়কট মুভমেন্ট। ইয়েস অর নো? এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট হলো। স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্টের আমরা 3টা দিক দেখতে পেলাম। একটা হচ্ছে ইতিবাচক, একটা নেতিবাচক। নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক, একটা হচ্ছে পজিটিভ দিক, আর একটা ছিল বিঙ্গো টেরে মেরে রাস্তা, যেটাকে বলা হচ্ছে পুষ্পা রাস্তা। পুষ্পা ঝুঁকেগা নেই, ও ঝুঁকবে না, ঠিক আছে। সবারই দরকার আছে, বুঝলা তো? হ্যাঁ, স্বদেশী অ্যান্ড বয়কট, ঠিক আছে। এই যে পুষ্পা ঝুঁকেগা নেই যেটা আছে, সেটাই জন্যই আমরা পড়তে গিয়ে অনুশীলন সমিতি পড়লাম, বিপ্লবী সন্ত্রাসবাদ যেটাকে বলা হচ্ছে। অনুশীলন সমিতি কত সালে হয়েছিল? 1902 সালে হয়েছিল। কে করেছিলেন প্রতিষ্ঠা? কে করেছিলেন বলো? পি মিত্র। কে করেছিলেন প্রতিষ্ঠা? পি মিত্র। প্রতিষ্ঠাতা ছিলেন প্রমোদ বা পরমার্থ মিত্র, তুমি নাম দিতে পারো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন সমিতির নাম অনুশীলন তত্ত্ব। আমি এই বইটাও পড়েছি, খুব আমার আগ্রহ জন্মেছিল যে এমন কি আছে এই বইটার মধ্যে, এই বইটা পড়ে একজন অনুশীলন সমিতি গঠন করে দিচ্ছে। তো বঙ্কিমচন্দ্রের লেখা একটু টাফ আছে, তুমি পড়লে না তোমার মানে গা দিয়ে না মানে মনে হবে কি যে আগুন চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুশীলন তত্ত্বর অনুকরণ অনুশীলন সমিতি করা হলো। অনুশীলন সমিতি এবার যখন 1902 সালে হয়েছিল, কিন্তু 1905-এ যখন বঙ্গভঙ্গটা হলো, মন দিচ্ছ তো তোমরা, বঙ্গভঙ্গ হলো, তখন এই অনুশীলন সমিতির মধ্যে যে মেম্বার্সরা ছিল তাদের মধ্যে মতবিরোধ হলো। তুমি মনে রাখবা ভাই, যে কোনো দল হবে সেই দল ভাঙবে ভাই। হ্যাঁ, তো তোমার হচ্ছে সেটা হচ্ছে মতবিরোধ হওয়ার জন্য তাদের একটা লিডার তৈরি হলো বারীন্দ্র কুমার ঘোষ, যে এক বাড়ি মেরে অনুশীলন সমিতিকে 2 টুকরা করে যুগান্তর দল গঠন করে দিল। এবার আমরা পড়বো হচ্ছে যুগান্তর দলে। তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি হচ্ছে এবারটা মুছে দিয়ে এবার যুগান্তর দলের উপর ফোকাস করবো, ঠিক আছে? যুগান্তর দলের উপর ফোকাস করবো, ঠিক? আচ্ছা, মুছে দিলাম। এবার আমি আগেও বলেছি, একদিনই ক্লাস হয়েছে, আজকে আবার বলছি, আজকের পর থেকে তুমি যখন এই হিস্ট্রিতে দেখবে না কোনো দল গঠন হলো বা কিছু একটা গঠন হলো, সমিতি গঠন হলো, কিছু হলো, তো মনে রাখবা যাদেরই দল গঠন হবে ভাই, সবার ফার্স্টে তাদের একটা দল গঠন হওয়ার ফার্স্ট কাজ হবে তারা পত্রিকা পাবলিশ করবে। তোমরা কি করো, আমরা কি করি? দল গঠন হয়, চল ফেসবুকে একটা প্রোফাইল ক্রিয়েট করি, হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করি, তো একই ব্যাপার, কথা বলা গেল। তো যুগান্তর দল যে 1905 সাল, যুগান্তর, তখন একটা সিরিয়াল হতো युग बदला बदला हिंदुस्तान, প্রতিদিন দুপুর 3টায় আমরা দেখতাম। ছোট্ট ছিলাম আমি তখন, সম্ভবত ক্লাস 5-এ পড়তাম। স্টার লাইন সবার বাড়িতে ছিল না, তো ওই দূরে একটা বাড়িতে হতো, দেখতে যেতাম।
তো যুগান্তর দল যখন প্রথম ইয়ে করলো, যে ফার্স্ট পত্রিকাটা চালু করলো, দেখো একটা টাইম লাইন দেওয়া আছে এরকম করে, ওই যে এই স্ক্রিনটা টাইম লাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? দেখো টাইম লাইন দেওয়া আছে, টাইম লাইনের এইখানটায় সবার ফার্স্টে দেওয়া আছে 1905। একটু কষ্ট হবে তোমাদের, পড়ো আর কি করবা, দেখো কাজ চলছে কি না। এটা ডিজিটাল বোর্ড হলে ভালো হতো, তো নাই ভাই, কিছু করার নাই। 1905 সালে যে পত্রিকাটা চালু হয়েছে সেটা হচ্ছে ভবানী মন্দির। অ্যান্ড তোমাদের মনের মধ্যে একটা সুস্পষ্ট আইডিয়া তৈরি করার জন্য আমি গুগল থেকে ওটা ইয়ে করেছি, এরকমই ছিল ভবানী মন্দির ইন্ডিকেটিং ডিটেল প্ল্যান ফর অর্গানাইজিং এ সেন্টার অফ রিভলিউশনারি অ্যাক্টিভিটিস। ভবানী মন্দিরে কি হতো, ডিটেলড প্ল্যান তৈরি হতো। যুগান্তর দলের যে ফার্স্ট পত্রিকা ছিল সেই পত্রিকাটার নাম ছিল ভবানী মন্দির, 1905 সালে হয়েছিল। তারপরে এই ভবানী মন্দিরটা আরও মডিফাইড হয়ে এই পত্রিকার নাম দাঁড়ালো যুগান্তর পত্রিকা। যুগান্তর দলের যুগান্তর পত্রিকা তোমার তৈরি হলো। এই যুগান্তর পত্রিকা উইকলি নিউজ পেপার ছিল। অ্যান্ড তারপরে 1907 সালে, এটা হচ্ছে 1906 সাল, আর এটা কত, 1907 সাল। 1907 সালে হচ্ছে বর্তমান রণনীতি বলে একটা বই পাবলিশ হলো। বলা হয় এরকম যে তখনকার যে বিপ্লবীরা, রণনীতি ভুলে গেল স্পেলিংটা, রণনীতি, তখনকার যে বিপ্লবীরা ছিল, যেরকম বিপ্লবীরা ছিল, তাদের নাকি বর্তমান রণনীতিতে তাদের জন্য গীতার মতো ছিল। মানে এই বইটা যারা বিপ্লবী তারা এই বইটা পড়বে, আর এই বই পড়া মানে তুমি বিপ্লবী হয়ে যাবে। তাহলে ভাবো এই বইয়ের মধ্যে কি লেখা ছিল, ভাবতে পারছো? এই যে উপরে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই যে যুগান্তর যে ম্যাগাজিনটা হয়েছিল, তার সম্পাদক ছিলেন হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ আর হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। কে সম্পাদক ছিল? বারীন্দ্র কুমার ঘোষ তো যুগান্তর দল তৈরি করেছিল, সম্পাদক ছিল ভূপেন্দ্রনাথ দত্ত। এই ভূপেন্দ্রনাথ দত্ত কে ছিল বলতে পারবা কেউ? স্বামী বিবেকানন্দের ভাই ছিল, বিবেকানন্দের ছোট ভাই ছিল। ঠিক আছে, তাহলে যুগান্তর দল এস্টাবলিশ হচ্ছে। যুগান্তর দল এস্টাবলিশ হওয়ার সাথে সাথে 3টা পত্রিকা আসলো। ভবানী মন্দির 1905। তোমাদের মধ্যে পরীক্ষার প্রশ্ন আসবে যে এদের মধ্যে কোন ম্যাগাজিনটা যুগান্তর দলের সাথে রিলেটেড ছিল। তো ধরো ভবানী মন্দির রিলেটেড ইজ যুগান্তর দল। যুগান্তর পত্রিকা ইজ অ্যাকচুয়ালি রিলেটেড তোমার বর্তমান রণনীতি। এগুলার পরেই তোমার একটা বই পাবলিশ হয়েছিল। এবার এই যে এটা কি ছিল, বিপ্লবী সন্ত্রাসবাদ ছিল। তো বিপ্লবী সন্ত্রাসবাদ মানে কি, এরা মারামারি করবে। মারামারি করার জন্য কি লাগবে? পিস্তল লাগবে, বোমা লাগবে, বন্দুক লাগবে। তো এরা কি করতো, বিভিন্ন জায়গায় যে ট্রেনে করে যখন ইংরেজদের যে অস্ত্রশস্ত্র আসতো, ওই ট্রেনে ছাপা মারতো। কথা বোঝা গেল? তো এই বন্দুক, এবং এরা অনেক ডাকাতিও করতো, টাকা পয়সা লুণ্ঠন করতো। কিন্তু ডাকাতি বা টাকা পয়সাগুলো গরিব লোকজন বা এমনি লোকজনদের উপর করতো না। যারা চামচা ছিল ব্রিটিশদের, কিছু কিছু জমিদার ছিল, তাদের বাড়িতে হচ্ছে এরা হানা দিত, তাদেরকে লুট করে টাকা পয়সা নিত, এবং নিয়ে বলতো, মানে ভালো হলো না, মানে পুরা ওই যে ঋতিক রোশনের ইয়ে ছিল না, কি নাম সিনেমাটা, ধুমের যে ছিল না, যে কিছু কিছু দেখবে চুরি করার পর একটা চিরকুট ফেলে দিচ্ছে, ওর সিম্বল ফেলে দিচ্ছে, মানে ওটা ওর প্যাশন, চুরি করাটা অ্যাকচুয়ালি প্যাশন। তো এরা হচ্ছে ওই ডাকাতি করতো, ডাকাতি করে হচ্ছে ওদেরকে হচ্ছে একটা করে লেটার দিয়ে দিত, বলতো যে এই যে টাকাটা নিলাম, হ্যাঁ এটা হচ্ছে আমরা নিলাম, এটার সুদ বরাবর, এটার ইন্টারেস্ট বরাবর তুমি স্বাধীনতা পাবা, সেই জন্য আমরা এটা নিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এবার এই যে বন্দুক লাগবে, বোমা লাগবে, তো বোমাটা তখন বাইরে থেকে আনা হতো। তো এই বোমার প্রশিক্ষণ নিল হেমচন্দ্র দাস কানুঙ্গ বলে একজন লোক আসলো। আচ্ছা বাংলায় লিখি, হেমচন্দ্র দাস কানুঙ্গ নামটা খুব ইম্পর্টেন্ট। যে বোমা বানানো শিখে আসলো। কি বানানো শিখে আসলো? বোমা বানানো শিখে আসলো। কোথা থেকে শিখে আসলো? ফ্রান্স থেকে। বোমা বানানো শিখে আসলো কোথা থেকে? ফ্রান্স থেকে। এবং বোমা বানানো শিখে আসার পর মানিকতলা গার্ডেনে, তুমি আমার বোর্ডও দেখবা আর ওই ইয়েটাও দেখবা, কি বলে, ওই জেরক্সটাও দেখবা। মানিকতলা গার্ডেনে একটা ঘরের মধ্যে এরা বোমা বানাতো, এবং বোমা বানানোর সাথে সাথে কিছু কিছু প্ল্যানিংও ওরা
করতে থাকলো। হ্যাঁ, বোমা মারার সাথে সাথে কিছু কিছু প্ল্যানিং করলো। এই যে ছোট্ট করে এখানে লেখা আছে দেখবে আপনি, অক্টোবর 1907, এই প্ল্যানিংগুলো আমি তোমাকে এবার লিখছি। হলো? তাহলে এইটুকুটাকে যদি সাম আপ করি যুগান্তর দলের, তো যুগান্তর দল পড়তে গিয়ে আমরা 3টা ম্যাগাজিন পড়লাম। কি কি ম্যাগাজিন পড়লাম? ফার্স্ট পড়লাম স্যার ভবানী মন্দির। ভবানী মন্দির কত সাল? 1905 সাল। তারপরে পড়লাম স্যার যুগান্তর দল, যুগান্তর ম্যাগাজিন 1906। এর সম্পাদক কে ছিল বলো? কে ছিল সম্পাদক? কে বলবে? সম্পাদক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ তো ছিলই, আর ভূপেন্দ্রনাথ দত্ত। কে ছিল ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত কে ছিলেন? বিবেকানন্দ। বারীন্দ্র কুমার ঘোষ আর হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ ও বিবেকানন্দ ছোট ভাই ছিলেন। হ্যাঁ, বারীন্দ্র দুজনে ছিল, আমি একজনের নাম লিখলাম। তো বারীন্দ্র কুমার ঘোষ তো মনেই থাকবে, কেননা হচ্ছে উনি তো এস্টাবলিশ করেছিলেন। আর আমার এই নোটসগুলোতে না সাইডে সুইডে কোনা কাঞ্চিতে অনেক কিছু ইনফরমেশন আছে, সেগুলো সবগুলো কিন্তু পড়বা তোমরা। হ্যাঁ, এবার এরা ডাকাতি মাকাতি করতো, সব কিছুই করতো। তারপর বোমা বানানো শিখলো কে? বোমা বানানো কে শিখলো? বোমা বানানো কে শিখলো? হেমচন্দ্র দাস কানুঙ্গ। চন্দ্র দাস কানুঙ্গ। যেহেতু ও কানা ছিল, তাই বন্দুক তো গুলি মারতে পারবে না, কারণ কানা তো বন্দুকে টিপ কি করে মারবে? বন্দুকে তো টিপ করে মারতে হবে। তো কিন্তু ওকে মারামারি করতে হবে, তাই ও বোমা বানানো শিখে আসছে যে ওকে বন্দুকের টিপই করা লাগবে না, একবারে বোমা মারবে। এই বাবা, আমি তো বোমা মারি দিচ্ছি। একবারে বোমা মারবে আর একসাথে 50টা লোক মরে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, বুঝলা তো? যে কানা হলেও কি হবে, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে উপায় আছে, বুঝলা? তাহলে বোমা মারার জন্য অ্যাকচুয়ালি কিন্তু কানা ছিল না কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে বোঝানোর জন্য বললাম, মানে মনে রাখার জন্য। বোমা বানাচ্ছিল কে? হেমচন্দ্র দাস কানুঙ্গ। এবার বোমা বানানো শিখে আসলো কোথা থেকে? ফ্রান্স থেকে শিখে আসলো বোমা বানানো। এবং কোথায় করলো? কলকাতার মানিকতলায়। কলকাতার মানিকতলায় একটা ওদের চেম্বার খুললে যেন বোমা বানানো হবে। এই মানিকতলা গার্ডেন ক্লাস কেস হবে। এইবার যেই বোমা বানানো শুরু হয়ে গেল, প্লাস কি হয়ে গেল, এদের তো সব অস্ত্রশস্ত্রও আছে, তখন এরা তিনটা অ্যাসাল্ট হচ্ছে এরা প্ল্যান করলো। দেখো ইয়ের মধ্যে আছে তিনটা ও প্ল্যানিং করলো। ফার্স্ট প্ল্যানিং এই যে বোমা দিয়ে দেওয়া আছে। ফার্স্ট প্ল্যানিং করলো কত সালে? অক্টোবর 1907। অক্টোবর, তোমাকে কিচ্ছু মনে রাখতে হবে না। হ্যাঁ, জোর করে কোনো সাল মনে রাখবা না। অক্টোবর 1907 একটা ফার্স্ট, সেকেন্ড আছে আর একটা থার্ড আছে একটা। অক্টোবর 7, আর একটা হচ্ছে ডিসেম্বর 1907 সেম ইয়ারে, আর আছে এপ্রিল 1908। অলমোস্ট 1 বছরের মধ্যে সব। তো অক্টোবর 1907-এ প্রফুল্ল চাকি, এখানে যে লোকটার নাম আসবে, প্রফুল্ল চাকি ব্যামফিল্ড ফুলারের ওপর বোমা ফেলবে। কার উপরে? বামফিল্ড ফুলার। আমি শুধু ফুলার নাম লিখে যাচ্ছি। প্রফুল্ল ফুলে গিয়ে ফুলারকে মারবে। ফুলে বোমা মারবে। ঠিক আছে? প্রফুল্ল চাকি হচ্ছে বামফিল্ড ফুলারকে মারবে। আর চলন্ত ট্রেনে অ্যান্ড্রিউ ফ্রেজার, বলো এই লোকটার নাম কোথায় পাইছিলা? অ্যান্ড্রিউ ফ্রেজার, যে বলতে পারে তাকে লেফটেন্যান্ট গভর্নর ছিল। কে ছিল? কোথায় গেছিল? কি করছিল লোকটা? লেফটেন্যান্ট গভর্নর ছিল। কেন এর উপর রাগ হচ্ছিল কেন? সাথে মানে সার্জেন্টকে বুদ্ধি দিয়েছিল। ঠিক হ্যাঁ, বুদ্ধি দিয়েছিল, মানে কিভাবে বাংলাটাকে ভাগ করবে। চলন্ত ট্রেনে এবার দেখো লাখটাও ফেভারিট করছিল, বুঝলো তো? প্রফুল্ল চাকি ফুলারকে মারার চেষ্টা করছিল, কিন্তু সেটা হচ্ছে বেঁচে যায়, মরেনি। হ্যাঁ, প্রফুল্ল চাকি ফুলে গিয়ে ফুলারকে মারতে গিয়েও নিজেই ফুল হয়ে গেল, মানে আর হলো না। অ্যান্ড্রিউ ফ্রেজারকে মারতে গেল, বাট লাকিলি এও বেঁচে গেছে। আর এপ্রিলে 1908 সালে এইবার যে বিখ্যাত এবং আমরা যাদের জন্য খুব গর্ব ফিল করি, লোকটার নাম আমরা পড়বো, যে শহীদের নাম পড়বো, যে দেশপ্রেমীর নাম পড়বো, তার হচ্ছে ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোসের সাথে এবার কে অ্যাড হলো? প্রফুল্ল চাকি। আবার ক্ষুদিরাম বোসের সাথে প্রফুল্ল চাকি, এরা দুজন মিলে এবার কাকে মারার প্ল্যান করছে? কিংসফোর্ড কে ছিল? প্রফুল্লের কিংসফোর্ড ছিল সেই সময়কার একটা জাজ, হ্যাঁ, যে খুবই অত্যাচারী ছিল। কিংসফোর্ডকে মারার প্ল্যান করছিল। কি করতে বলো তো?
কিছু দোষ থাকুক না থাকুক, ভারতীয়দের যদি কোনো কেস যায় কিছু যায়, ফাঁসি দিয়ে দেবে ডাইরেক্ট। হ্যাঁ, এত এত শয়তান ছিল। তো তাকে মারার জন্য, এবং এটার গল্প তোমরা হয়তো জানো সবাই, যে বোমা মারতে গেছিল, ও প্ল্যান করেছিল প্রথমে, কেন কিংসফোর্ডের এখানে দুটো ছবি আছে। কিংসফোর্ডকে মারার জন্য প্রথমবার আমি এটা ওই সিরিয়ালটাতে দেখেছিলাম, কিংসফোর্ডকে মারার জন্য ওর বাড়িতে একটা গিফট অ্যামাজন থেকে গিফট পাঠাইছিল, যে হ্যাপি বার্থডে। তো অ্যামাজনের মধ্যে যে গিফট পাঠাইছিল সেটাতে কী ছিল, ওর মধ্যে বোমা, একটা বইয়ের ছিল, বইয়ের মাঝখানে একটা বোমা রাখানো ছিল। কিন্তু ওই বোমাটা ওর বাড়িতে যায়, ও গিফটটাও কালেক্ট করে, কিন্তু গিফটটা খোলেই নি, জন্য বেঁচে গেছে, ওই বোমাটা ফাটে নাই। এবার দ্বিতীয়বার যখন ও অ্যাটেম্প্ট করলো, তখন তো তোমাদের মনে আছে, ওর সেকেন্ড অ্যাটেম্পটে যে পালকি করে, যে ঘোড়ায় গাড়ি করে যে যেত, সেই ঘোড়ায় গাড়িটা করে দেখলো, কিন্তু দেখে গিয়ে যেদিনকার মারতে গেল সেই ঘোড়ায় গাড়িতে সেদিন ছিল না, উপরন্তু সেখানে ওর মধ্যে একটা মহিলা ছিল, একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে ছিল, তো তারা মারা গেছিলো। তো এই জন্য তখন কিংসফোর্ডও বেঁচে যায়। এবং এই কিংসফোর্ড কিন্তু যেহেতু ওই বোমা মারার জন্য ওর মধ্যে ওই যে ওই মহিলা এবং যেটা মারা গেছিলেন, সেই জন্য ক্ষুদিরাম বোস, এবং সেখান থেকে যখন পালাতে শুরু করলো, ক্ষুদিরাম বোস অলমোস্ট মনে করো বালুরঘাট থেকে গঙ্গারামপুর অবধি অলমোস্ট 45 কিলোমিটার দৌড়েছিল বাঁচার জন্য। 45 কিলোমিটার দৌড় দেওয়ার পর দৌড়ে পালাতে বাঁচাতে গিয়ে বেচারি জল তেষ্টা পেয়ে গেছিলো, একটা জায়গায় জল খেতে গিয়ে তখন পুলিশ ওনাকে ধরে ফেলে। এবং হচ্ছে ক্ষুদিরাম বোস হচ্ছে 11ই আগস্টে ওনাকে কি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। 11ই আগস্ট, 11th, এখানে লিখি 11th অগস্ট ওনাকে ফাঁসি দেওয়া হয়। কত সাল? 1908 সাল। 1908 সাল। যদি মনে রাখতে চাও ডেটটা, মনে তো এমনিই রাখা উচিত, এটা মনে রাখার জন্য কোনো কিছু দরকার নাই, বাট আমি ওভাবে মনে রাখতে চাই। কিন্তু ক্ষুদিরাম বসু দৌড়াচ্ছিলেন কি, দৌড়ানো মানে কি, যে বলি না আমরা 11 নম্বর গাড়িতে উঠে এসেছি, 11 নম্বর গাড়ি মানে কি হাঁটা, দৌড়ানো, তাহলে তুমি মনে রাখতে পারবা ক্ষুদিরাম বোস 11th অগস্ট 1908 সাল। আগস্ট তো মনেই থাকবে, স্বাধীন হয়েছিল আমাদের দিকে। তো এইবার সেই সময় এগুলা হলো, যখন এগুলা ধরা পড়ে গেল, তখন পুলিশ কী করলো, ওই মানিকতলা যে গার্ডেন ছিল, ওই মানিকতলা গার্ডেনে ছাপা মারলো, এবং ছাপা মেরে এখান থেকে সব লোকজনকে তুললো, এবং টোটালি 34 জনকে অ্যারেস্ট করলো। টোটাল কতজনকে অ্যারেস্ট করলো? 34 জনকে টোটাল অ্যারেস্ট করে নিল। এবং এই অ্যারেস্টের মধ্যে তুমি ছবির মধ্যে দেখতে পাচ্ছ বারীন্দ্র কুমার ঘোষ, সবাইকে যতজন ছিল সবাইকে এখানে জেলের মধ্যে ঢোকানো হলো। এর মধ্যে অরবিন্দ ঘোষকেও ঢোকানো হয়েছিল, কিন্তু এই অরবিন্দ ঘোষকে পরে হচ্ছে ছাড়া দিয়ে দিয়েছিল। এবং ছাড়ার পরে অরবিন্দ ঘোষ মানে হচ্ছে ঋষি অরবিন্দ ঘোষ, হ্যাঁ, এরপরে উনি কি করেছিলেন, উনি হচ্ছে আর এই মানে বিপ্লববাদ এগুলা বা বিপ্লবী বা এই দেশের ইয়ের মধ্যে মানে এই সংগ্রামের মধ্যে না গিয়ে উনি স্পিরিচুয়াল জগতে তিনি নিজের ছাপ ফেলতে শুরু করেছিলেন। ঠিক আছে, কথা বুঝলা? তো এই হলো আমাদের যুগান্তর দল। এবার পরের পেজে আরেকটু আছে, তারপরে সাম আপ করবো। লাস্ট পেজে দেখো এখানটায় আবার একটা আছে, তো অনুশীলন সমিতি আর একটা ভার ভেঙেছিল, এখানে এবার একটা মুখ ভাঙছি। তো আমরা পড়ছিলাম হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি অনুশীলন সমিতি, আমরা কি পড়ছিলাম, অনুশীলন সমিতি আমরা পড়ছিলাম। তো অনুশীলন সমিতি কত সালে হয়েছিল ভাই, কত সালে হয়েছিল অনুশীলন সমিতি? বলো অনুশীলন সমিতি হয়েছিল স্যার 1902 সালে। অনুশীলন সমিতি দুই ভাগে বিভক্ত হয়। একটা তো ভাগ ছিল স্যার যুগান্তর দলটা কত সালে? 1906। ঠিক আছে, আর একটা আছে, এটাও পড়তে হবে, ঢাকা অনুশীলন, হ্যাঁ 5 না, সরি 1905। যুগান্তর দল 1905 না? হ্যাঁ 1905, ঠিক করে দিলাম। আর একটা হয়েছিল ঢাকা অনুশীলন সমিতি, যেটা হয়েছিল 1906। 1905 এটা, আর ঢাকা অনুশীলন সমিতি 1906। ঢাকাটা কোথা থেকে আসলো? এই যে প্রমথনাথ মিত্র যে ছিলেন, পি মিত্র, তো পি মিত্র বিভিন্ন জায়গায় এরা নিজেদের ওয়ার্কশপ করতো, বিভিন্ন জায়গায় মিটিং করতো, ঢাকাতেও গেছিলো মিটিং করতে। তো ঢাকাতে গিয়ে যখন মিটিং করতে গেছিলো, তখন ওখানে এক লোক ছিলেন পুলিন বিহারী দাস। কি নাম ছিল? পুলিন বিহারী দাস হাইলি ইন্সপায়ার্ড হয়ে গেছিল পি মিত্রর দ্বারা, এবং তারপর তার অনুকরণেই ঢাকাতে তার একটা চেম্বার খুলে, মানে তার একটা শাখা খুলেছিল,
যদিও এই শাখাটা মানে যুগান্তর দলও তো কি ছিল অনুশীলনের একটা শাখা, কিন্তু পরে সেপারেট হয়ে যায়। আর ঢাকা অনুশীলন সমিতি এর শাখা ছিল, কিন্তু এটাও সেপারেট হয়ে যায়। এই ঢাকা অনুশীলন সমিতি এরা হচ্ছে ব্যাপক পরিমাণে লুট ডাকাতি এগুলা করতো। আর এই মেন অনুশীলন সমিতি প্রমোদ মিত্র যেটা ফান্ডা ছিল, ও হচ্ছে ওই টিয়ে করতো না, ডাকাতি মাকাতি এগুলা করতো না, সেই জন্য এদের মধ্যে মতবিরোধের জন্য এগুলা হয়েছিল। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ঢাকা অনুশীলন সমিতি কে এস্টাবলিশ করেছিল, তো তোমাকে পড়তে হবে পুলিন বিহারী দাস। এবং ঢাকার এই সময় ঢাকা অনুশীলন সমিতি নিজের অনেক ইয়ে দিচ্ছিল, অনেক মানে এর আবার 500টা ব্রাঞ্চ খুলে গেছিলো, মানে কত পপুলার হয়েছিল, কথা বোঝা গেল। তো ইতিমধ্যে আমরা কি কমপ্লিট করলাম, অনুশীলন সমিতি কমপ্লিট করলাম। বাট এবার আমি একটু সাম আপ করে দিই আর একটু ভালোভাবে। আমরা কিন্তু পড়া শুরু করেছিলাম, খেয়াল করে দেখো, মাছের যে মেন কাঁটার কথা আমি বলেছিলাম, সেই মাছের যে মেন কাঁটা, মাছের মেন কাঁটাটা ছিল আমার কি স্যার, মাছের মেন কাঁটাটা ছিল আমার কংগ্রেস। কি মেন ছিল? কংগ্রেস। সেখানে আমরা স্যার কংগ্রেসের বিভিন্ন অধিবেশন পড়লাম, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। তারপরে আমরা ফার্স্ট চলে এসেছিলাম কিসে, এখানটায় ফার্স্ট যে কাঁটাটা বেরিয়েছিল, এরকম করে ফার্স্ট কাঁটাটা বেরিয়েছিল। ফার্স্ট কাঁটা আমার কি বেরিয়েছিল, ওই যে 1899 থেকে 1905 সেকশন আমরা পড়ছিলাম। 1899 থেকে 1905 সেকশন পড়ছিলাম। আমি এটা একটু খাড়া করে বানাই, 1885 সালে কংগ্রেস এস্টাবলিশমেন্ট আমরা পড়লাম 1885। তারপরে আমাদের কি চলে আসলো 1899, যদি আমরা বলি তাহলে 1899-তে কে আসলো, কার্জন আসলো কার্জন। অ্যান্ড তারপরে কার্জন আসার পরে 1905-এ কি হয়ে গেল বলে দাও, ভঙ্গ হয়ে গেল। এবার এর মাঝখানে আমরা কি পড়লাম, এবার চলে আসো এখানে 1902-এ কি পড়লাম, অনুশীলন সমিতি পড়লাম, আরও পড়লাম 1902-এর পরে এখানে 1905-এ কি পড়লাম, আমরা কি পড়লাম, যুগান্তর দলও পড়লাম। যুগান্তর দল অ্যাকচুয়ালি সেই অর্থে বলতে গেলে এই যুগান্তরের সেটআপটা এখানে হওয়া উচিত না, এখানটায় আমাদের লেখা উচিত 1905-এ এখানে বঙ্গভঙ্গটা লেখা উচিত। অ্যান্ড আফটার বঙ্গভঙ্গ অ্যাজ এ এফেক্ট 1905-এই হয়েছিল, কি হয়েছিল, যুগান্তর দল। ইয়েস অর নো? যুগান্তর দল। ওকে। অ্যান্ড দেন ইন 1906 এখানে আমরা আরেকটা পড়লাম, ঢাকা অনুশীলন সমিতি। এই হয়ে গেল তোমার টাইম লাইন, যতটুকু পড়েছিলাম ততটুকু। ক্লিয়ার? চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, ঠিক কথা বোঝা গেল। তাহলে যেইটুকু পড়লাম আমরা, এইটুকু থেকে যদি কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে তোমরা আমাকে বলো, দেখি কে বলতে পারে। বলবা সবাই, হ্যাঁ, চুপ করে থাকবা না, বলো যে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল, কত তারিখে, তারিখটা চাই। 1905। কত তারিখ? 16 অক্টোবর। 16 অক্টোবর 1905। 16 অক্টোবর 1905 হলো বঙ্গভঙ্গের ইমিডিয়েট এফেক্ট অনুযায়ী কোন আন্দোলন হয়েছিল? স্বদেশীয় বয়কট আন্দোলন। স্বদেশিয়ান বয়কট আন্দোলন। ইয়েস, গুড। স্বদেশীয় বয়কট আন্দোলনে, হ্যাঁ, স্বদেশীয় বয়কট আন্দোলনের কটা দিক ছিল? ইতিবাচক, নেতিবাচক। ইতিবাচক, নেতিবাচক। ইতিবাচকে বয়কট, নেতিবাচকে বয়কট শব্দটা কোন পত্রিকায় ফার্স্ট ইয়ে হয়েছিল? সঞ্জীবনী পত্রিকায়। আচ্ছা, আর নেতিবাচক যে বয়কট যে করবে, সেখানে পাঞ্জাবের নেতৃত্বে কে ছিল?
অজিত সিং ছিল, পাঞ্জাবের ছিল লালা লিখছি না, একটু শুনে নি। হ্যাঁ, আর 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 বোম্বের নেতৃত্বে কে কে ছিল? বোম্বে আর মাদ্রাস চিদম্বরম পিল্লাই। মাদ্রাসা ছিল চিদম্বরম পিল্লাই। এই চিদম্বরম পিল্লাই। এই চিদম্বরম পিল্লাই কোন কোম্পানি গঠন করছিল? জাহাজ। কত সালে? জাহাজের স্যার। জাহাজ কোম্পানি কত সালে? 1906 সাল 7 সাল হবে। 1906 সালে। 1906 খ্রিস্টাব্দে। 1906 হ্যাঁ, সালে। আর এই সময় আর কি কি কোম্পানি গঠন হয়েছিল এই এই প্যারালাল এই টাইমে বলো? বেঙ্গল কেমিক্যাল, বেঙ্গল কেমিক্যাল, কে গঠন সাবান, করেছিলেন? শর্মার একটা হয়েছিল। বেঙ্গল কেমিক্যাল কে গঠন করেছিলেন? তারপরে হচ্ছে বেঙ্গল কেমিক্যাল হয়েছিল আজাদ চন্দ্র রায়। ঠিক 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 আছে, গুড, তো হয়ে গেল। এবার তোমরা আরো শোনো, এবার এই যে 3 নাম্বার এই পেজটা তোমরা বার করো, জেরক্সটা দিয়েছিলাম। এটা না তোমার বঙ্গভঙ্গেরই আরো কিছু রিলেটেড জিনিস আছে, কিছু ইনফরমেশন। শুধু তো ছবি পড়লে হবে না, তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তো সেই জন্য এখানে এটা 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 আমি একবার একটু পড়ে দিচ্ছি, বঙ্গভঙ্গটাকে আর একটু সামাপ করে দিচ্ছি। তো এখানে দেখো, বঙ্গভঙ্গ কার্যকর হয় 16 অক্টোবর। তাহলে এখানে লিখে দাও। তাহলে হচ্ছে বঙ্গভঙ্গ কার্যকর এফেক্ট কবে থেকে হয়? 16 অক্টোবর 1905। সেটা তো তোমরা পড়েছো। বাংলাটা যে সেপারেট হয়ে গেলো, দুটা যে ভাগ হলো, এই দুটা ভাগ কিভাবে, বিভাজনের ধরন কি ছিল? বিভাজনের ধরন একটা ছিল হচ্ছে পূর্ববঙ্গ, একটা ছিল পূর্ববঙ্গ, আর একটা ছিল পশ্চিমবঙ্গ। ভেরি ইম্পর্টেন্ট, খুব প্রশ্ন আসে এখানে। পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গের মধ্যে কে কে কি কি পড়ছিল? পূর্ববঙ্গের মধ্যে পড়ছিল হচ্ছে আসাম, পূর্ববঙ্গ, আসাম আর উত্তরবঙ্গ। পূর্ববঙ্গ ছিল আসাম আর উত্তরবঙ্গ, এগুলা পড়ছিল। এর দায়িত্বে কে ছিল বলতো? ফুলার, বামফিল্ড ফুলার। মানে দুটা ভাগ করে দিয়েছে, তো দুটা গভর্নর এবার দিবে, এই জন্য এই ফুলারকে মারতে গেছিল। ফুলারকে মারতে কে গেছিল? যে ফুলারকে মারতে গিয়ে ফুল হয়ে গেল, প্রথমে ফুলে গেল, ফোসফোস করতে করতে ফুলতে ফুলতে গেল, কে মারতে গেছিল? প্রফুল্লচন্দ্র চাকি। গুড, হ্যাঁ, এই হচ্ছে সেই এটা। আর আর যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে কি কি থাকছে? পশ্চিমবঙ্গের মধ্যে থাকছে, পশ্চিমবঙ্গ তো থাকছেই, পশ্চিমবঙ্গ তো থাকছেই, বিহার থাকছে আর ওড়িশা থাকছে। এটার দায়িত্বে ছিলেন অ্যান্ড্রিউ ফ্রেজার। সেই জন্যই ফ্রেজারকে মারতে গেছিল। এবার তুমি আরো সুন্দর করে রিলেট করতে পারবা, কথা বুঝলা? কিন্তু তো মনে আছে অ্যাসাসিনেশন হয়েছিল ওর স্যার এখানে? হ্যাঁ, কি ও কি মারা গেছিল স্যার অ্যান্ড্রু ফ্রেজার এই অ্যাসাসিনেশনে? মরেনি, ওকে বোমা মেরেছিল। যে ট্রেনের মধ্যে ছিল সেই ট্রেনে বোমা মেরেছিল, ট্রেন উল্টে গেছে, তাও শালা বেঁচে গেছে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমার ভাব। তো এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ওখানে দেওয়া আছে, এটা ফার্স্ট টপিক। সেকেন্ড, বয়কট শব্দটি প্রথম ব্যবহার হয় সঞ্জীবনী পত্রিকায়, সেটা লেখা আছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ গান ছিল। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার ঘরে যত ভাই বোন, এক নোটটা দেখছো তো, রবীন্দ্রনাথ ঠাকুর। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। মায়ের দেওয়া মোটা কাপড়, ভেরি ইম্পর্টেন্ট গান। রজনীকান্ত সেন, মায়ের দেওয়া মোটা, এই গানটি গেয়েছিলেন মুক্তানন্দ দাস। বান এসেছে মোরগঙ্গে, মুক্তানন্দ দাস, তিনি এগুলা করেছিল। আর এখানে একটা 5 নাম্বার পয়েন্টে আছে, বাকিগুলো তোমরা পড়বা। 5 নাম্বার পয়েন্টে আছে কার্লাইল সার্কুলার। এটা পরীক্ষায় আসে খুব। কার্লাইল সার্কুলার কি ছিল? এবার আমরা একটু পড়ে নিই কার্লাইল সার্কুলার জিনিসটা কি। বা পরীক্ষায় আসে কার্লাইল সার্কুলার এদের মধ্যে কোন আন্দোলনের সাথে, কোন ইভেন্টের সাথে যুক্ত? কার্লাইল সার্কুলার কার্লাইল সার্কুলার কি? তুমি আমার মুখ থেকে একটু শুনে নাও। কার্লাইল সার্কুলার হচ্ছে একটা, ওই সময় যে বয়কট ছিল না, নেতিবাচক, মনে পড়ছে তো? বয়কট যে নেতিবাচক ছিল, নেতিবাচকের মধ্যে বলছিল বয়কট মানে শিক্ষা ব্যবস্থা থেকেও বয়কট নিয়ে নিচ্ছিল। বলছিল আমরা ইংরেজদের দেওয়া স্কুল কলেজেও পড়বো না,
কিচ্ছু করব না, ঠিক আছে? তো যেই সময় এই সময় দলে দলে লোকজন অফিস থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, মানে স্কুল কলেজ থেকে, মানে এমন একজন ছিলেন, নামটা এখানে কি আমি দিয়েছি না দেইনি, এমন একজন ছিল, আমি পড়েছিলাম, নামটা ভুলে গেছি, একটা ছেলে, ভাবো কতটা তাহলে দেশপ্রেম ছিল। সেই সময়কার গ্র্যাজুয়েট, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেই সময় 3 বছরের গ্র্যাজুয়েশন ছিল, এখন যেটা 6টা সেমিস্টার হয়ে গেছে, 2+1 ছিল। তো থার্ড ইয়ারের আর 1 মাস ছিল মাত্র, হলে কমপ্লিট হয়ে যেত গ্র্যাজুয়েশন, সেই সময়কার গ্র্যাজুয়েশন। ওই ছেলে ওই গ্র্যাজুয়েশন বাদ দিয়ে দিয়েছে, করেনি, বয়কট করে দিয়েছে। ভাবো, নিজের ক্ষতি হয়েছে কিন্তু দেশের জন্য বয়কট করে দিয়েছে। আমরা থাকলে কি ভাববো, একটাই মাস আছে, করে নিই, আমার ইয়ে হয়ে যাবে। তাহলে হয়তো যদি করতো, তাহলে তোমাকে তার নামও মুখস্থ রাখতে হতো এখন। তো কার্লাইল সার্কুলার ছিল এমন একটা, যে বলা হয়েছিল যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র বা ছাত্রী যদি কেউ মানে বয়কট করে, তাহলে তাকে তো এক্সপেল করা হবে, তাতে হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানটাকে ব্যান করে দেওয়া হবে। সেই মনে করো বালুরঘাট কলেজে তুমি বলো আমি বয়কট করবো, তো বালুরঘাট কলেজকে ব্যান করে দেওয়া হবে। তাহলে কি হবে, তো বালুরঘাট কলেজের যে প্রিন্সিপাল তার উপর ছাত্রের উপর প্রেশার দিয়ে বলবে যে না 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 না, এরকমটা করবেন না, করো না, বা তোমাকে ব্রেন ওয়াশ করিয়ে করবে। কার্লাইল সার্কুলার চালু হয়েছিল 22 অক্টোবর, লেখা আছে 1905। কতদিন পরে? মাত্র 6 দিন পরেই, 16 অক্টোবর হচ্ছে তোমার হয়েছিল না, বঙ্গভঙ্গ হয়েছিল, তার 6 দিন পরেই, ঠিক আছে, কার্লাইল সার্কুলার, ঠিক আছে, হলো। আচ্ছা, আরো কিছু আছে, এখান থেকে পড়ে নিবা। হ্যাঁ, আর ওই যে ইতিবাচক ছিল না, ইতিবাচক কোম্পানি তো এস্টাবলিশ, তো পড়লা তুমি ইতিবাচকে, খুবই ভালো কথা। কিন্তু ইতিবাচক কোম্পানি এস্টাবলিশ, কাজ করবে লোকজন, নিজের জামা কাপড় বা খাবার জিনিসপত্র এগুলো তৈরি হবে, সব ভালো কথা। কিন্তু এই যে ছেলে মেয়েগুলা যারা হচ্ছে স্কুল কলেজ থেকে যে নিজেকে বয়কট করে দেয়, তাদের পড়াশোনার ভবিষ্যৎ, তাহলে আমাদের তাহলে স্বদেশী স্কুল কলেজও গঠন করার কথা। সেই জন্য এখানে চলে আসো, দেখো এই 8 নাম্বার পয়েন্টে আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে একটা গল্প আছে, আমি তোমাকে বলি। দেখো এখানে কয়েকটা জিনিস লেখা আছে এইভাবে, দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় লেখা আছে, তুমি ভালো করে দেখো, লেখা আছে এইভাবে, লেখা আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, লেখা আছে, সালটার দিকে তাকাও, লেখা আছে 1901, ব্র্যাকেটে দেওয়া আছে 1863, তারপর 1901, তারপর 1921, তারপর 1951। এখানে কিছু কিছু ঘটনা ঘটেছিল, সেটা দেওয়া আছে। কি হয়েছিল স্যার, আপনি বলুন আমাকে, আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে দিই। এখান থেকে কিছু প্রশ্ন আসে যাতে তুমি ক্লিয়ারলি অ্যাটেম্প্ট করতে পারো। তো 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর বলতে পারবে কেউ কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কি ভাই হবে? তো দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে শান্তিনিকেতনে জমি কিনে আশ্রম স্থাপন করেন, লেখা আছে ওখানে। হ্যাঁ, মানে আমরা কিন্তু পড়ছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কিন্তু এখান থেকে ওর হিস্ট্রিটা পড়ার চেষ্টা। 1901 সালে মানে আমরা, তোমার মনে হবে, দেখো ভালো করে দেখো, 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি আবাসিক বিদ্যালয়, এখানে 1901 সালে আবাসিক বিদ্যালয় স্থাপন হয়। 1901 সালে মানে কোন সময়কালটা বলো তো? ওই যে সময়টা আমরা পড়ছি, যেখানে আমরা আছি, 1905 সালে যে বঙ্গভঙ্গ হলো, এটা কে করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার, আবাসিক বিদ্যালয় হচ্ছে স্থাপন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আর হচ্ছে 1921 সালে কি হয়েছিল তাহলে? বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটা এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টা এখানে প্রতিষ্ঠিত হয় 1921 সালে, ঠিক আছে। লাস্ট পয়েন্টটা দেখো, 13 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, এই দেখো, স্বদেশী ভান্ডার শুরু করেন সরলা দেবী 1903 সালে। লক্ষ্মী ভান্ডার, এই যে লক্ষ্মী ভান্ডার ছিল, যেটা এখন অন্নপূর্ণা ভান্ডার, এটা লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, ওটার কাজ এরকম ছিল না, নামটা এখানে সবার ফার্স্ট সরলা দেবী 1903 সালে লক্ষ্মী ভান্ডার করেছিল। আশা করছি যে এই জায়গাটা থেকে, এই পেজটা থেকে যে ইনফরমেশনগুলো আছে তোমরা পড়ে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল কি, আমাদের এটা কি হয়ে গেল, আমরা বঙ্গভঙ্গ পড়ার সাথে সাথে আমরা 1902 থেকে অনুশীলন সমিতি, সাথে স্বদেশী আন্দোলন,
অনুশীলন সমিতি, যুগান্তর দল, এগুলো পড়ে ফেললাম। ঠিক আছে? আচ্ছা আমাকে এবার একটা কথা বলো তো, সবই তো পড়ছি, বলো তো কোন জিনিসটা নিয়ে আমরা শুরু করেছিলাম এখন একটা চাপা পড়ে গেছে? তোমার মনে পড়ছে না যে একজন একটু ঘুমায় আছে বা কিছু? কে ঘুমায় আছে বলো? স্যার ওই যে এই 1885 থেকে যে ইয়েটা আমরা শুরু তো করেছিলেন পড়ছিলাম জাতীয় কংগ্রেস। কংগ্রেস। আমরা দেখো বলেছিলাম না যে রং করে কোনটাকে, হ্যাঁ। আগের দিন কোনটাকে রং করে ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম একটু শুকাক, ওটা শুকাচ্ছিল জন্যই তো মাঝখানে এটা পড়ে ফেললাম। এবার আমরা আবার ব্যাক করে আসবো কংগ্রেস। কংগ্রেস তাহলে এই সময় কি করছে, এই সময় কংগ্রেস কি করছে দেখতে হবে তো আমাকে। তো এইবার চলে আসো তুমি, ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা চলে আসো, এই নোটটা তোমরা বার করো, এই নোটটা বার করো। এই যে এটার উপরে তুমি নাম্বার দাও 6 নাম্বার। এই যে সুরাট বিচ্ছেদ লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা? সুরাট বিচ্ছেদ, এটার উপরে তোমরা লেখা হচ্ছে 6। ঠিক? এটাও খুলবা, এটা তো রাখবা সাথে প্যারালালি। এই যে টেবিলে যে চার্টটা ছিল এটাকেও খুলে তুমি 1905-এ আসবা। 1905 খেয়াল করে দেখো, 1896 আমরা এন্ড করেছিলাম, হ্যাঁ কি না? এবার আমরা দুটা প্যারালালি পড়বো। তো 1905 সালে এবার তাহলে কি হলো, 1905 সালে বঙ্গভঙ্গ তো হয়ে গেল। যেই বঙ্গভঙ্গ হয়ে গেল তাহলে লোকজন এবার কি বলবে, এই কংগ্রেস তাহলে কি করতেছে, আমাদের কংগ্রেস গঠন করছি, যে কংগ্রেসের হলে পরে আমরা আন্দোলন করব, ওর মাধ্যমে লোকজন শুনবে, কি করবে। আমি বলেছিলাম না যে কংগ্রেসকে কিসের জন্য এস্টাবলিশ করেছিল, ওই যে সেফটি ভ্যালভ, যেন বড় কিছু হওয়ার আগে জানতে পারে, সেইভাবে টিউনিং করতে পারবে। তো এবার কংগ্রেসের যারা মেম্বার্স ছিল তাদের মধ্যে এবার ঝগড়া ঝামেলা শুরু হবে। 1905 সালে বঙ্গভঙ্গ হলো, কত সালে 16ই অক্টোবর হয়েছিল। আর কংগ্রেসের অধিবেশন কবে হয়, আমি নর্মালি কি বলেছিলাম, কবে হয়, একদম শেষে, বছরের শেষে ডিসেম্বরের লাস্ট উইকে হয়। তাহলে এবার অধিবেশন হলো, বলেছিলাম 1905 সালের যে অধিবেশন হলো সেটা হয়েছিল হচ্ছে বেনারসে। কোথায় হয়েছিল? বেনারস অধিবেশন হয়েছিল। এই বেনারস অধিবেশনের যে নেতা ছিল, মানে ইয়ে ছিল, কি নাম হচ্ছে, সভাপতি, তিনি ছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে? গোপাল কৃষ্ণ গোখলে হলো। তা এবার বলো, যদি কংগ্রেস, ধরো তোমরা সবাই কংগ্রেসের মেম্বার, এবার মেম্বার আজকের ডেটে তোমার ওখানে এবার কি হচ্ছে বলো তো, কি হচ্ছে বলো তো, ওখানে আজকে মিটিং হচ্ছে, মিটিংয়ের পরিস্থিতিটা কেমন, খুব ভালো হবে, গন্ডগোল হবে, কি হবে বলো তো দেখি? বলো, লোকের মধ্যে রাগ থাকবে কি থাকবে না? হ্যাঁ অবশ্যই স্যার। লোকের মধ্যে রাগ থাকবে। আর লোকের মধ্যে রাগ থাকবে, তার মধ্যে এদের কি ছিল, এদের মধ্যে এবার একটা দ্বন্দ্ব তৈরি হবে, দুটা। এবার ধীরে ধীরে এদের মধ্যে দু রকমের লোক আসবে, অনেক লোক ঢুকছিল, কিছু কিছু লোক থাকবে এখানটায় ওই যে স্বদেশী আর হচ্ছে বয়কট যে আন্দোলন ছিল, এদের মধ্যে এবার কংগ্রেসের এখানে কিছু কিছু লোক বলবে স্বদেশী আর বয়কট আন্দোলনটাকে যেন গোটা ভারতবর্ষ যেন ছড়ায়, গোটা ভারতের মধ্যে যেন হয়, সেটাকে যেন করা হয়। আর কিছু কিছু লোক বলবে কি না 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 না, ওরকম করেন না, হচ্ছে আপনারা বাংলার মধ্যে থাকুক। কেন বলো তো? এবার না এদের মধ্যে দুই রকমের, কংগ্রেসের মধ্যে দু রকমের লোক তৈরি হবে। একটা হবে হচ্ছে চরমপন্থী, একটা হবে চরমপন্থী, আর একটা হবে নরমপন্থী। নরমপন্থী মানে স্পেশালি যারা ঝগড়া ঝামেলা পছন্দ করে না, ঝগড়া ঝামেলা করতে চায় না। চরমপন্থীর নাম দেখে বুঝতে পারছো যে না, আমাদেরকে প্রোটেস্ট করতে হবে। চরমপন্থী, এদের নরমপন্থী ঝগড়া ঝামেলা পছন্দ করতো না, প্লাস কি করতো, এরা ভাবতো কি যে আমরা যদি কোনো একটা আন্দোলন বিপুল একটা বিশাল আকার যদি ধারণ করে নেয় কোনো একটা আন্দোলন, তাহলে হয়তো এরপরে ইংরেজরা খেপে যাবে। ইংরেজরা খেপে গেলে আমরা যে আপাতত যে ওদের সামনে একটুখানি বলতে পারছি যে একটু শুনুন আমাদের কথা, তাও শুনবে না, আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবে। সেই জন্য ওরা ভয়ে ভয়ে কাজ করতো। আর চরমপন্থীরা বলছিল আরে ভাই, আমার ওই ভয় রাখে লাভ কি, আমরা তো পিটিশন দিয়েও কিছু হচ্ছে না,
আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তো সেই সময় যে স্বদেশি বয়কট আন্দোলন ইমিডিয়েট এফেক্টে যে চালু হয়েছিল, সেই স্বদেশি বয়কট আন্দোলনটা চরমপন্থী যারা ছিল, মানে একদল চাইছিল যে এটা সারা ভারতে ছড়ায় পড়ুক, আর একদল চাইছিল যে না বাংলার মধ্যেই যেন থাকুক। দেখো আমার ফার্স্ট পয়েন্ট ছিল, তাহলে এবার এর এফেক্ট হয়ে যে এই আন্দোলনের মধ্যে যে বেনারসের যে অধিবেশন হয়েছিল এই কংগ্রেসে, এর মধ্যে একদল চাইছিল কি বাংলার বাইরেও যেন ছড়াক, বাংলার বাহিরে বা বাংলার বাইরে ছড়িয়ে পড়ুক, এটা চাইছিল। আর একদল চাইছিল না এটা যেন বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকুক। তার মানে একদল চাইছিল ছড়িয়ে পড়ুক, একদল চাইছিল না। তাহলে এই নিয়ে একটা দ্বন্দ্ব চালু হলো, ঠিক আছে। যেই দ্বন্দ্ব চালু হলো তাহলে হচ্ছে এবার কি হলো, তাহলে এদের মধ্যে দুটা দল তৈরি হলো, ভাগ তৈরি হলো, একটা হলো নরমপন্থী আর একটা হলো চরমপন্থী। কথা বোঝা গেল? চরমপন্থীরা কি বলছিল? চরমপন্থীরা বলছিল যে সব জায়গা থেকে বয়কট করা হোক, গভর্নমেন্ট সার্ভিস থেকে শুরু করে স্কুল কলেজ যা সব। এরা বলছে, আর নরমপন্থীরা বলছিল যে না ঠিকই আছে, তোমরা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস বা এগুলা থেকে না তোমরা করো না, কথা বুঝতে পারলো তো, তোমরা বয়কট করো না, কারণ গভর্নমেন্টের কাজ বন্ধ হয়েছে, কি দরকার আছে গভর্নমেন্টের কাজ বন্ধ করার, এরকম। তো এই নিয়ে একটা দ্বন্দ্ব চালু হয়। হ্যাঁ, ফলস্বরূপ এর মধ্যে কি হলো যে এদের মধ্যে মানে সেই সময় 1905 সালেই বুঝতে পারলা তো যে ভাঙন হয়ে যেত, কিন্তু এই গোপাল কৃষ্ণ যে গোখলে ছিল না, ইনি স্পেশালি নরমপন্থী ছিলেন। কি ছিলেন? নরমপন্থী ছিলেন। হ্যাঁ, এবার এদের মধ্যে হচ্ছিল এই আন্দোলনটা, দল ভাগ হয়ে গেছিল, কিন্তু এবার এদের মধ্যে না দাদাভাই নৌরোজি মানে পুরা গন্ডগোল লেগে গেছে মিটিংয়ের মধ্যে, যে এরা বলছে না হবে না, কিন্তু দাদাভাই নৌরোজি যে লোকটা ছিলেন ওনার কথা সবাই রেসপেক্ট করতো। দাদাভাই নৌরোজি কোনোভাবে দুজনকে একটু ধামায় চাপায় একটু করছে, বুঝলে তো, যে না থাক গন্ডগোল করো না। সেই জন্য ওনার দৌলতে হচ্ছে সেই সময়টা কোনোভাবে এটা কি হলো তোমার ওটা একটু স্থগিত হয়েছিল, মানে গন্ডগোল হয়নি। তো 1905 যেই হয়ে গেল, 1905-এর পরে এবার পরবর্তী যে মানে বৈঠক হবে সেটা কোন বৈঠক হবে? পরবর্তী বৈঠক হচ্ছে আমার 1906। পরবর্তী বৈঠক কী হয়ে গেল আমার? 1906। 1906 কোথায় হলো অধিবেশন? 1906 হলো কলকাতায় অধিবেশন হলো। কলকাতায় অধিবেশন হলো 1906। 1906 এবার বলো, আগের বার নরমপন্থী চরমপন্থী মধ্যে একটা আন্দোলন হয়ে গেছিলো, আন্দোলন বলি কেন, ঝগড়াঝাটি হচ্ছিল। এবার খেয়াল করে দেখবা যে এই যে নেতা হবে, যদি নরমপন্থীর নেতা হয় তাহলে নরমপন্থীরা যা বলবে বেসিক্যালি তারা প্রেফারেন্স পাবে, আর চরমপন্থীর নেতা যদি হয় তাহলে চরমপন্থীরা প্রেফারেন্স পাবে। তো এইবার এখানটায় দুই দলই কি চাইবে, যে নরমপন্থীরা চাইবে নরমপন্থীর নেতা হোক, চরমপন্থীরা চাইবে চরমপন্থীর নেতা হোক। কিন্তু নরমপন্থী আর চরমপন্থীর মধ্যে তখন পুরো গন্ডগোলে কার নেতা হবে, এই মধ্যস্থতা করার জন্য আবার সেই দাদাভাই নৌরোজি আসলো। এবং 1906 সালে দাদাভাই নৌরোজি আরও একবার কি হলো, সভাপতি হলেন। হ্যাঁ, মানে কে হবে না হবে গন্ডগোল, তখন দাদাভাই ঠিক আছে ভাই আমি হচ্ছি, তখন দাদাভাই নৌরোজিকে সবাই রেসপেক্ট করতো, এবং রেসপেক্ট করার জন্য বলল যে ঠিক আছে আপনাকে আমরা মানি। তো যাই হোক এটা করা হলো, ঠিক আছে। এবার দাদাভাই নৌরোজি যে এখানটায় হলো, এবার এটা হলো। এবার 1906-এর পরে আমরা লাস্ট আজকের পড়ব 1907 সাল। 1907 সালে, এবার 1907 সাল পড়ার আগে তুমি একটু জেনে নাও সেই সময় যে কংগ্রেসের অধিবেশনগুলো হতো, কংগ্রেসের অধিবেশনের একটা নিয়ম ছিল। হ্যাঁ, কংগ্রেসের অধিবেশনের নিয়ম ছিল যে এক বছর এক জায়গায় হবে, মানে কলকাতার পরের বার আবার কলকাতায় হবে না, একবার কলকাতা হলো তার একবার অন্য জায়গায় এরকম হবে। আর একটা নিয়ম তৈরি করেছিল যে যেখানে অধিবেশন হবে সেখানকার স্থানীয় কোনো লোক হচ্ছে তোমার হতে পারবে না, সভাপতি হতে পারবে না। এটা খুব ভালো রুল ছিল। কলকাতায় আছে তো কলকাতার যদি কোনো মেম্বার থাকে বা কেউ ভালোর থেকে ভালো লোক হলো, সে মেম্বার এখানকার কি হতে পারবে না, সভাপতি হতে পারবে না, ঠিক আছে। 1907 সালে দেখবা যে আমার যে নোটস আছে এখানে নাগপুর লেখা আছে, নাগপুর লেখে প্রথমে কেটে দেওয়া হয়েছে, তারপর সুরাট লেখা আছে। মানে 1907 সালে এই অধিবেশনটা নাগপুরে প্রথমে হওয়ার কথা ছিল, কিন্তু নাগপুরে না হয়ে ওটাকে কেটে মাঝ রাস্তায় ওটাকে ভেঙে দিয়ে এটা কোথায় হয়েছিল? সুরাট অধিবেশন হয়েছিল। সুরাট বলে একটা জায়গা, গুজরাটের সুরাটে অধিবেশন হয়েছিল।
তো এবার আমি তোমাকে এই অধিবেশনটা বলার আগে আমি তোমাকে ওই গল্পটা কেন বলেছিলাম, কেন বললাম যে যেখানকার স্থানীয় লোক সেখানকার হবে না, ঠিক আছে। প্রথমে যখন নাগপুরে যখন হওয়ার কথা ছিল, তো নাগপুরে হওয়ার কথা ছিল, নাগপুরে সেই সময় না অলমোস্ট এটা ঠিক হয়ে গেছিলো যে নাগপুরে অধিবেশন হবে, আর ওই নাগপুরের অধিবেশনে আইদার বাল গঙ্গাধর তিলক হবে বা লালা লাজপত রায়, এদের দুজনের মধ্যে কেউ একজন সভাপতি হবে। কিন্তু স্কিম করে ওদের মধ্যে যা না, দলের মধ্যে নরমপন্থীরা চট করে মানে কয়েকদিন আগে নাগপুরকে ক্যান্সেল করে সুরাতে করে দিল, কারণ সুরাটের স্থানীয় বাসিন্দাদের মধ্যে এটা পড়ে যাচ্ছিল। তাহলে এরা এরা হতে পারবে না, তাহলে এটা নিয়ে একটা গন্ডগোল লেগে গেছিলো। তো এইবার তখন কে হবে, তো এই সময় 1907 সালে যে হয়েছিল, তিনি ছিলেন হচ্ছে রাসবিহারী ঘোষ। রাসবিহারী বোস না, কিন্তু রাসবিহারী বোস বলেও একজন আছে। রাসবিহারী বোসের অনেক কাজ আছে, অনেক কিছু করেছেন। রাসবিহারী বোস কোনো কামের না, আর কোনো কামের না মানে কেন, আরে যে সময় দেখবা কোনো গন্ডগোল হবে না, তখন দেখবা যে এই যে নরমপন্থীদের, রাসবিহারী ঘোষও নরমপন্থী ছিল। নরমপন্থীর মাঝখানে কাকে নেতা হিসাবে দাঁড় করাবে বলো তো? হ্যাঁ, যাকে না পুতুলের মতো চালাতে পারবে, কোনো মানে পার্সোনালিটিওয়ালা লোক দাঁড়াবে না, যেখানে দুই দল কে হবে করছে, এখানে দাঁড়াবে আর এর পেছন থেকে কিছু কিছু মাথা লোক নাড়াচাড়া করবে। তো রাসবিহারী ঘোষ এখানটায় ও কী করলো, ওকে হচ্ছে নরমপন্থীরা ওকে সভাপতি ঘোষণা করে ইয়ে করলো। কেন সব কিছুর পরে নরমপন্থীরা কেন প্রাধান্য পাচ্ছিল? কেননা যখন কংগ্রেস যখন এস্টাবলিশ হয়েছিল না, তখন নরমপন্থীদের সংখ্যা বেশি ছিল। বলা হয় না, আমি এস্টাবলিশ করেছিলাম, এস্টাবলিশের সময় আমরা ছিলাম, চরমপন্থীদের নতুন ছেলে আসে এরা করছে, তো সেই জন্য এদের ইয়েতে এটা হলো। এবং তুমি জেনে অবাক হবা, এই 1907 সালে তখন পুরা তুমুল গণ্ডগোল বাঁধলো, এবং গণ্ডগোল বাঁধার জন্য কংগ্রেস তখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটা হয়ে গেল হচ্ছে তোমার নরমপন্থীর গ্রুপ, আর একটা হয়ে গেল আমার চরমপন্থীর গ্রুপ, ঠিক আছে। চরমপন্থী। তো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন অধিবেশনের পর কংগ্রেস দুটো ভাগে ভাগ হয় নরমপন্থী, বলতে হবে সুরাট অধিবেশনে, ঠিক আছে, সুরাট। হ্যাঁ, তো সুরাট মনে রাখার, এমনি মনে থাকে, এটা খুবই ফেমাস জিনিস না, 1907 সালে চরমপন্থী নয়। এবং আমি পেছনে দেখবা একটা হচ্ছে স্ট্রাকচার বানিয়ে দিয়েছি, যেখানে তুমি খুব সুন্দর করে পড়ে নিতে পারবে যে কেন কি কারণে হয়েছিল। কথা বুঝতে পারলা? কেন কি কারণে সেটা দেখতে পাবা। তো এই হলো তোমাদের আজকের এটা। তো আজকে আমরা যেটা পড়লাম, তা আমরা কি পড়লাম আমরা আর একটু সাম আপ করে নিই। বাট সাম আপ করার আগে 1905 সালে তোমার আছে, তো 1905 সালের অধিবেশন কোথায় হয়েছিল? বেনারসে হয়েছিল। কে হয়েছিল? গোপাল কৃষ্ণ গোখলে, নরমপন্থী নেতা ছিল। 1906 হলো কলকাতা অধিবেশন, দাদাভাই নৌরোজি। এর পেছনে এই স্টোরিটা আছে, আমি এখানে খুব সুন্দর করে লিখেও দিয়েছি, তুমি একবার রিডিং পড়লে তোমার সব মুখস্থ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এদের মধ্যে যে আন্দোলনটা হচ্ছে না, যে মেন যে দ্বন্দ্বটা হয়েছিল স্বরাজ্য বলে দাবির জন্য। স্বরাজ্য দাবি করছিল। চরমপন্থীরা বলছিল স্বরাজ্য মানে হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। কথার অর্থ কি? যে এরা বলছিল যে আমরা এবার আন্দোলন করব এবং ইংরেজদেরকে বলবো আমরা আমাদের রাজ্যকে নিজে শাসন করব। হ্যাঁ, যেরকম ডোমিনিয়ন স্ট্যাটাস না, পরে কথা বলবো, এখন বলছি না, ওটা নিয়ে একটা অন্য পয়েন্ট আছে, ওটা বলবো পরে। তাহলে বোঝা গেল বিষয়টা? বোঝা গেল কিরে? একদম স্যার। হ্যাঁ স্যার। ঠিক। তো চলো এটাকে যদি হোল সাম আপ করি, পুরোটাকে যদি সাম আপ করি প্রথম থেকে, তাহলে যদি ফুল সাম আপ করি, তাহলে আমরা কি বলতে পারি প্রথম থেকে। চলো কাল থেকে আবার বলছি। তো ফার্স্ট বলবা 1885 সালে, এখন সাম আপ করে দিচ্ছি, 1885 সালে কংগ্রেস হচ্ছে এস্টাবলিশ হলো ইএসটিডি এস্টাবলিশ হলো। কোথায় হলো? গোকুল দাস তেজপাল কলেজে, সংস্কৃত কলেজে ওর ইয়েটা হয়েছিল। কার তত্ত্বাবধানে হয়েছিল? A.O. হিউমের তত্ত্বাবধানে হয়েছিল। এবং কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন এদের প্রথম সভাপতি। হওয়ার কথা ছিল পুনেতে,
কিন্তু হয়েছিল কোথায়? বোম্বেতে। হয়েছিল কোথায়? বোম্বেতে। বোম্বেতে। ইয়েস অর নো? ওকে। বোম্বে। প্রথম অধিবেশনে 72 জন ছিল। মেয়েরা, ওমেনরা পার্টিসিপেট করেনি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি পার্টিসিপেট করেনি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেনি। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামকরণটা কে করেছিল? কে করেছিল? দাদা ভাই দাদা ভাই নৌরোজির অনুকরণের নামকরণ করা হয়েছিল। এটা হলো ফার্স্ট অধিবেশন। সেকেন্ড অধিবেশন আমাদের কি হয়েছিল? সেকেন্ড অধিবেশন কোথায় হয়েছিল বলো? সেকেন্ড অধিবেশন হয়েছিল কলকাতা, 1886। কলকাতা। কে ছিলেন? দাদা ভাই নৌরোজি। দাদা ভাই নৌরোজি সভাপতিত্ব করেছিলেন। কি ছিল এখানটায়? ফার্স্ট পার্সিয়ান ছিল। ইয়েস অর নো? ফার্স্ট পার্সিয়ান ছিল। আচ্ছা, এই সময় হলো 1887 কোথায় হলো? মাদ্রাজে। 1887 কোথায় হলো? মাদ্রাজে হলো 1887 মাদ্রাজে হলো। মাদ্রাজে কোথায় হলো রে? কে করেছিল মাদ্রাজে? বদরুদ্দিন তৈয়াবজি করেছিলেন। প্রথম মুসলিম, ফার্স্ট মুসলিম। আচ্ছা, তারপরেরটা কে করেছিল? কে বলবে? 1888 কে বলবে? জর্জ ইউল। ফার্স্ট ইংরেজ। হ্যাঁ, ফার্স্ট ইংলিশ। হ্যাঁ, ফার্স্ট ইংরেজ মানে ব্রিটিশ। 1889 হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। এই সময় থেকে প্রথম মহিলারা পার্টিসিপেট করতে চালু করলো। মহিলা প্রথম পার্টিসিপেট করলো। ইয়েস অর নো? 1889 এর পরে এবার আসছি আমি 1890। 1890 কি হয়েছিল বলো? 1890 হচ্ছে কে ছিল? কাদম্বিনী গাঙ্গুলি। মনে পড়ছে? কাদম্বিনী গাঙ্গুলি কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন হচ্ছে প্রথম মহিলা স্নাতক। এই সময় কে ছিলেন? ফিরোজ শাহ মেহতা। ফিরোজ শাহ মেহতা ছিলেন। এবং 1890 এর পরে আমরা জাম্প দিয়েছিলাম 1896 হচ্ছে রহিমতুল্লাহ সাহানি। এই সময়টা স্পেশাল কি ঘটনা ঘটেছিল? বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল এই অধিবেশনে প্রথমবার। হ্যাঁ, এরপরে আমরা পড়েছিলাম 1899 এন্ট্রি মারলো হচ্ছে কার্জন। কার্জন আসলো রাস্তায়, আস্তে গাড়ি করে দেখলো যে সবাই জায়গায় আন্দোলন হচ্ছে। সেই নিয়ে খুব টেনশনে পড়ার জন্য কোমোটে গিয়ে বসে পায়খানা করতে ডাকলো কাকে ডাকলো? রিজলেকে ডাকলো আর দুই বন্ধু ফ্রেজারকে ডাকলো। এদের তাহলে কার্জন, ফ্রেজার আর রিজলে এরা তিনজন মিলে কি করলো? বঙ্গভঙ্গ করার প্ল্যান করলো। বঙ্গভঙ্গ যে আমি কিন্তু একটু মিলিয়ে মিশে এবার সাম আপ করছি। বঙ্গভঙ্গ যে প্ল্যান করলো ভালো কথা, তো দুই ভাগে ভাগ করবে। বাংলাকে যে দুই ভাগে ভাগ করবে তাদের প্ল্যানিংটা কি বেশি ছিল? একটা ছিল পূর্ববঙ্গ, মানে আগে পিছে সব দিয়ে সাম আপ করছি। একটা ছিল পূর্ববঙ্গ, একটা ছিল পশ্চিমবঙ্গ। যে পূর্ববঙ্গ ছিল, পূর্ববঙ্গের মধ্যে কি কি পার্ট পড়ছিল? পূর্ববঙ্গের মধ্যে স্যার পূর্ববঙ্গ তো পড়ছিলই, সাথে ছিল কি? আসাম আর উত্তরবঙ্গ। আসাম আর উত্তরবঙ্গ। এর দায়িত্ব ছিল হচ্ছে বামফিল্ড ফুলার। এই ফুলারকেই কে মারতে গেছিল? প্রফুল্ল চাকি, কিন্তু বেঁচে যায়। প্রফুল্ল চাকি মারতে গেছিল। আর পশ্চিমবঙ্গের দিকে কে ছিল? পশ্চিমবঙ্গ যেটা পার্ট ছিল সেটার মধ্যে স্যার পশ্চিমবঙ্গ তো ছিলই, সাথে কি ছিল? বিহার ছিল স্যার, আর ছিল উড়িষ্যা ছিল।
বিহার ছিল আর উড়িষ্যা ছিল। এটার দায়িত্ব কে ছিল স্যার? এটার দায়িত্ব ছিল স্যার অ্যান্ড্রিউ ফ্রেজার। এটার দায়িত্ব কে ছিল স্যার? অ্যান্ড্রিউ ফ্রেজার। এই অ্যান্ড্রিউ ফ্রেজারকেই হচ্ছে মারতে গেছিল হচ্ছে, কিন্তু ওই যে ট্রেন উল্টে গেছিল তারপরে, মনে পড়ছে তো? মানে যেহেতু এই এটা হয়ে গেল। আচ্ছা, যখন যেহেতু এই মারামারির ঘটনা হচ্ছে, তাহলে একটু উল্টাপাল্টা করে করি। এই মারামারির ঘটনাতে আর একটা জায়গায় আমরা মারামারি পড়েছিলাম। কাকে মারতে গেছিল? কিংসফোর্টকে। কিংসফোর্টকে কে মারতে গেছিল? কিংসফোর্টকে কে মারতে গেছিল বলো? কিংসফোর্টকে কে মারতে গেছিল? কিংসফোর্টকে মারতে গেছিল ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোসের সাথে কে? ক্ষুদিরাম বোসের সাথে প্রফুল্ল চাকি। প্রফুল্ল চন্দ্র চাকি মারতে গেছিল, কিন্তু 45 কিলোমিটার, প্রায় 45 কিলোমিটার দৌড়াদৌড়ি করার পর ক্ষুদিরাম বসু মারা যান। দৌড়াদৌড়ি 11 নম্বর বাহন মানে পায়ে যাবে। তাহলে ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে দেওয়া হয়েছিল? কত তারিখে? 11 1908। আর প্রফুল্ল চাকি, সিনেমাটি না দেখেছে, প্রফুল্ল চাকি নিজেকে গুলি করে মেরে ফেলেছিলেন, নিজেকে শহীদ হয়েছিলেন। ঠিক আছে। আর তারপরে বিভিন্ন যে মানিকতলা গার্ডেন কেস হয়, যেখানে মানিকতলা গার্ডেনে বোমাকে বানাচ্ছিল। মানিকতলা গার্ডেনে বোমাকে বানাচ্ছিল বলো? বোমাকে বানাচ্ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গ বোমা বানাচ্ছিল। বোমা বানানো কোথা থেকে শিখে এসেছিল? বোমা কোথা থেকে শিখে এসেছিল? ফ্রান্স থেকে শিখে এসেছিল। ঠিক আছে। হ্যাঁ, তো এই হেমচন্দ্র দাস কানুঙ্গ কোন দলের মেম্বার ছিল? কোন দলের মেম্বার ছিল? কোন দলের মেম্বার ছিল স্যার? যুগান্তর দলের মেম্বার ছিল। কোন দলের? যুগান্তর দলের মেম্বার ছিল স্যার। যুগান্তর দল কে গঠন করেছিল? কে গঠন করেছিল? কে গঠন করেছিল? বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ গঠন করেছিল। যুগান্তর দলের বিভিন্ন কাজকর্ম প্রচার করার জন্য ফার্স্ট যে পত্রিকা করা হয়েছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল স্যার ভবানী মন্দির। তার নাম ছিল স্যার ভবানী মন্দির। তারপরে আসলো যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকার কে ছিল? সম্পাদক কে ছিল? বারীন্দ্র কুমার ঘোষ তো ছিলই স্যার। বারীন্দ্র কুমার ঘোষ তো ছিলই স্যার। সাথে ছিল হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। সাথে ছিল ভূপেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে। ভূপেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, তো যখন পড়ছি, তাহলে এর আগে যুগান্তর দল কোথা থেকে এসেছিল? যুগান্তর দল কোথা থেকে এসেছিল? যুগান্তর দল এসেছিল হচ্ছে অনুশীলন সমিতি থেকে এসেছিল স্যার। অনুশীলন সমিতি থেকে এসেছিল। কত সালে অনুশীলন সমিতি? 1902। কে করেছিল? পি মিত্র। কিসের অনুকরণে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখিত উপন্যাসের নাম কি ছিল? অনুশীলন তত্ত্বর অনুকরণে। হ্যাঁ, অনুশীলন তত্ত্ব অনুকরণে এটা করা হয়েছিল। ঠিক আছে। তো এইবার অনুশীলন সমিতি যে ছিল, অনুশীলন সমিতি একটা কিন্তু জিমাগার ছিল, ব্যায়ামাগার ছিল। অনুশীলন সমিতি অ্যাকচুয়ালি তাহলে পরে দুভাগে ভাগ হয়। একটা হচ্ছে যুগান্তর দল, যেটা ছিল কত সালে? 1905 সালে। আর একটা পরে হলো কি? কি নাম হলো রে? ঢাকা অনুশীলন সমিতি। ঢাকা অনুশীলন সমিতি কত? 1906 সালে। ঢাকা অনুশীলন সমিতি কে হেড ছিল এর? কার নেতৃত্ব কে ছিল? পুলিন বিহারী দাস। আর যুগান্তরের ছিল বারীন্দ্র কুমার ঘোষ। হয়ে গেল তোমার ফুল সেকশন এখানকার। প্লাস
প্লাস এটা হলো, এবার এই হলো, এই আন্দোলন করতে এগুলা তো হচ্ছিলই। এইবার তারপর এই যে 1905-6 চলে আসলো কিন্তু তোমার ঢাকা। এবার এই সময় কংগ্রেস কি করছিল, কংগ্রেসের এর পরে যে কংগ্রেসের রংটাকে শুকাতে দিয়েছিলাম, এরপরে কংগ্রেসের স্যার 3টা অধিবেশন হলো। একটা 1905, একটা হলো স্যার 1906, আর একটা হলো স্যার 1907। 1905-এর যে অধিবেশনটা সেটা হয়েছিল বেনারসে। সেটা হয়েছিল কোথায়? বেনারসে। বেনারসে যে হয়েছিল সেখানে কোথায় হয়েছিল? বেনারস হয়েছিল। এবং এখানকার নেতা মানে সভাপতিত্ব কে করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলেই হচ্ছে, পরে তুমি পড়বা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলেই হচ্ছে গান্ধীজির হচ্ছে রাজনৈতিক গুরু। এটা পরীক্ষায় আসে, পরে আমি গান্ধীজি পড়ানোর সময় বলবো। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে হচ্ছে বেনারস। আর এই সময় তাহলে এই যে সভাটা হয়েছিল, এই সময় তাহলে এদের মধ্যে পুরো দ্বন্দ্ব লেগে গেছে, ঝগড়া লেগেছিল। ঝগড়াটা কি কারণে লেগেছিল? কেউ বলতে পারবে ঝগড়াটা কি কারণে লেগেছিল? ঝগড়াটা স্পেশালি লিখেছিল স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট নিয়ে। স্বদেশী বয়কট মুভমেন্ট মানে কেন? কেউ কেউ বলছিল যে স্বদেশী আর বয়কট, তোমার মতে কি কি হওয়া উচিত ছিল? তুমি থাকলে কোন দলে থাকতা? নরমপন্থী না চরমপন্থী? তুমি থাকলে তোমার পার্সোনাল চয়েস থাকতে পারে। তোমার মতে কি হওয়া উচিত ছিল? যে বাংলার বাইরে চারিদিকে ছড়িয়ে যাওয়া উচিত ছিল না ছড়িয়ে যাওয়া উচিত ছিল না? হ্যাঁ, উচিত ছিলই। তোমার মতে ছিল এটা। তো এই নিয়ে হচ্ছে গন্ডগোল লেগে গেছিলো। কেউ কেউ বলছিল যে বয়কট হোক, কিন্তু বয়কট কিছু লিমিটেড জায়গাতে হোক। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস, কোর্ট, আদালত এগুলো যেন না হয়, এই নিয়ে এদের মধ্যে গন্ডগোল তুমড়ে লেগে গেছিলো। এবার যেই তুমড়ে লেগেছে, তাহলে এবার এরা অপেক্ষা করছিল যে 1906 সালের যে অধিবেশনটা হবে সেখানটায় এখানে আরেকটা টপিকও এটা তুলেছিল যে স্বরাজ্য। হ্যাঁ, স্পেশালি এখানে স্বরাজ্যটা সেভাবে আসেনি। 1906 হলো তোমার কোথায়? কলকাতা। 1906 হলো কোথায়? কলকাতাতে হলো। কলকাতা। এই কলকাতাতে কে করেছিলেন? ওই দাদা ভাই নৌরোজি কলকাতায় করেছিলেন। এবং এই সময় এই 1906-এর অধিবেশনে যেটা মেন টপিক ছিল সেটা ছিল হচ্ছে স্বরাজ্য। দুই দল চাচ্ছিল, নরমপন্থীও চাচ্ছিল, নরমপন্থীরা চাচ্ছিল যে না স্বরাজ্য নিব না, চরমপন্থীরা চাচ্ছিল স্বরাজ্য নিব। তো এই নিয়ে গন্ডগোল তুমুল গন্ডগোল। এবার চলে আসলো, ভুল করে 1906 লিখেছে, এটা 1907 হবে। এবার তারপরে নেক্সট চলে আসলো হচ্ছে 1907। এবার 1907-এ তো চরমপন্থী তো আটকানোই যাচ্ছে না। চরমপন্থী এবার ঠিক করছে যে ভাই দুইটাই নরমপন্থী নেতা হয়েছে, এবার তো আমরা হবই হব। তো 1907-এর অধিবেশনটা হয়েছিল কোথায়? সুরাটে। কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কোথায়? অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল নাগপুরে। কেন নাগপুর ক্যান্সেল হয়ে গেছে তুমি বুঝেছো? কেন? এরা জেনেছিল যে নাগপুরে যদি হতো তাহলে আইদার বাল গঙ্গাধর তিলক অর হচ্ছে ওর নাম কি একজন লালা লাজপত রায়, এই দুজনের মধ্যে একজন হয়ে যাবে। তো সেই জন্য স্কিম করে লাস্ট মোমেন্টে সুরাটে করলো। স্থানীয় লোক হিসেবে ওরা পার্টিসিপেট করতে পারলো না। আর এখানে হয়ে গেল কে? রাস বিহারী ঘোষ। ঠিক আছে। অ্যান্ড এই 1907 সালের এই অধিবেশনের পর থেকেই কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটা হয়ে গেল নরমপন্থী দল, ভেরি ইম্পর্টেন্ট, আর একটা চরমপন্থী দল। পরীক্ষায় আসে যে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী বিভাজন কোন অধিবেশন? 1907 সালের। এখানেও আছে থালা ফর এ রিজন, এখানেও থালা আছে। ঠিক আছে, 1907-এই নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে গেছিল। হ্যাঁ, কটা বাজে এখন কেউ একজন বলো তো? 6টা 11। ওকে, তো আজকে এইটুকুই থাকবে। তোমরা যেটা পড়লা প্রথম থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি পুরো সাম আপ করে দিলাম। সুন্দর করে পড়ো। বুঝতে কি পারছো? পড়াটা ওগুলো বুঝতে পারছো তো নাকি না পারছো না? হ্যাঁ পাচ্ছি স্যার একদম। ওকে, গুড। তো তোমরা না এটা পড়বা।